উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের এই সুনামগঞ্জ জেলার সংগ্রামী নেতৃবৃন্দ এবং সুনামগঞ্জ জেলার আওতাধীন উপজেলা, থানা, পৌর নেতৃবৃন্দ সবাইকে আজকের এই যৌথ কর্মী সভার সকল নেতৃবৃন্দের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং সেগুলো হৃদয়ে ধারণ করবেন এবং সেই অনুযায়ী আজ থেকে এই সুনামগঞ্জ জেলা আপনারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের আজকের এই যৌথ কর্মী সভার আনুষ্ঠানিকভাবে সূচনা ঘোষণা করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী উপস্থিতি, আজকের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আজকের এই সাম্য ও মানবিক সমাজ পুনর্গঠনের আজকের এই আলোচনা সভার আপনাদের সামনে বক্তব্য রাখবেন সুনামগঞ্জ জেলা ছাত্র দলের আন্দোলন সংগ্রামের অগ্রণী সৈনিক, কারা নির্যাতিত ছাত্র নেতা, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যৌথ উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ কর্মী সভার আজকে সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃবৃন্দ, সবাইকে সুনামগঞ্জ জেলা ছাত্র দলের পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, আমরা বিগত 17 বছর এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। গত 5ই আগস্ট আমাদের আন্দোলন সংগ্রামের ফলস্বরূপ এই খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। এই খুনি হাসিনা পালিয়েছে, কিন্তু খুনি হাসিনার দূষররা, খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে আছে, ঘাপটি মেরে বসে আছে। আমাদের দলের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে, সাধারণ জনগণের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষ আজ সোচ্চার। আমরা এই খুনি হাসিনা পালিয়েছে, খুনি হাসিনার দূষরদেরকে প্রতিহত করার জন্য আমরা আছি। সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা যখন কেন্দ্র থেকে কোনো কর্মসূচির ডাক দেয়, তখন সুনামগঞ্জ যখন আপনাদেরকে আমরা দাওয়াত দেই, তখন দেখবেন রাজপথে হাজার হাজার মানুষ নেমে আসে। হাজার হাজার মানুষ কেন নেমে আসে? বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভালোবেসে নেমে আসে, যুব দলকে ভালোবেসে নেমে আসে, স্বেচ্ছাসেবক দলকে ভালোবেসে নেমে আসে, ছাত্র দলকে ভালোবেসে নেমে আসে। তাই আমাদেরকে জনগণের সাথে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। জনগণের সাথে মিলেমিশে একাকার হয়ে কাজ করতে হবে। জনগণের ক্ষতি হয়, জনগণের কিছু হয়, এমন কোন কার্যকলাপ আমরা করব না। বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। আমি শুধু দুই একটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আমি আমার ছাত্র দলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যারা আছি ছাত্র দলে, আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা সবাই পুরকালা নেতা, আমরা জেলে গেছি, এই খুনি হাসিনা সরকারের পুলিশ দ্বারা নির্যাতিত হয়েছি। আমরা এই খুনি হাসিনার আওয়ামী লীগ দ্বারা, যুবলীগ দ্বারা, ছাত্রলীগ দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু আমরা রাজপথ থেকে পিছু হাঁটি নাই। সুনামগঞ্জ ছাত্র দল বাংলাদেশের অন্যতম একটি সংগঠনে পরিণত হয়েছে। আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেশনায়ক জনাব তারেক রহমান যে বার্তা দিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছেন, আমরা ছাত্র দল
সেই বার্তা অক্ষরে অক্ষরে পালন করব। দেশনায়ক জনাব তারেক রহমান আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমরা ছাত্র দল অত্যন্ত সুশৃঙ্খল একটি সংগঠন। দেশনায়ক জনাব তারেক রহমানের বার্তা আমরা পালন করে যদি দেখি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সুনামগঞ্জ জেলা শাখার কোন নেতৃবৃন্দ, সুনামগঞ্জ জেলা ইউনিটের কোন নেতৃবৃন্দ কোন অন্যায়ের সাথে কোন অপকর্মের সাথে যুক্ত হয়েছেন, আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে একদম পিছুপা হব না। আপনারা মনে রাখবেন, কোন ব্যক্তির দায় সংগঠন বহন করবে না। আমরা ছাত্র দল, বিশেষ করে আমি আমার ছাত্র দলের ভাইদেরকেই বলছি, আমরা সাধারণ মানুষের পাশে গিয়ে, কলেজে গিয়ে, উপজেলায় গিয়ে সাধারণ মানুষের সাথে কাজ করে একটি সুন্দর বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। সবাইকে এই সাম্য মানবিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ নির্মাণের যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান আকর্ষণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল, বর্তমান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব রাজীব ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান দিয়েল ভাই, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নসিম হাওলাদার সহ এখানে যারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছেন এই জনসভাকে সফল করার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা। সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য শুরুতে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমি আবার শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা বিগত 16 বছর আন্দোলন সংগ্রাম করে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, 16 কোটি মানুষের ভালোবাসার আস্থার প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বিগত 16 বছর আমরা অনেক নির্যাতন, জেল, জুলুম, হুলিয়া অনেক কিছুই সহ্য করেছি। আজকে আমাদের একটা সুসময় এসেছে। আমরা যদি মনে করি আজকে আমাদের সুসময় এসেছে, আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করতেছি, এটা আমাদের জন্য ভুল হবে। আমাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় বদ্ধপরিকর। সংগ্রামী সাথী বন্ধুরা, আমি আমার বক্তব্যকে বেশ দীর্ঘায়িত করতে চাই না, এই বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। আপনাদের সামনে আমাদের প্রিয় নেতা, আমার অভিভাবক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই আপনাদের সামনে মূল্যবান বক্তব্য দেবেন। আপনারা জানেন কিছুদিন পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদেরকে নির্দেশ দিয়েছেন আগামী আন্দোলন আরো কঠিন হবে। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলকে সজাগ থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা জনগোষ্ঠী থাকতে হবে না। সেই বিদেশি ষড়যন্ত্র আমাদের উপরে হচ্ছে, তারেক রহমানের উপরে হচ্ছে, খালেদা জিয়ার উপরে হচ্ছে। আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করতে চাই না,
এই বলে আমার বক্তব্যকে শেষ করতে চাই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য মানবিক সমাজ বিনির্মাণের দিক নির্দেশনামূলক যৌথ কর্মী সম্মেলন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদেরকে উপস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে, তবে আমি একটা কথা বলতে চাই। তারেক রহমান বলেছেন, ভয় দেখিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে। যেহেতু বক্তব্য দেওয়ার আর সুযোগ নেই, তারেক রহমান চোখে পানি ফেলে দিয়ে বলেছেন, যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, তারা আমার দলের কেউ না। নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, যার নেতৃত্বে সুনামগঞ্জ জেলা যুবদলের 12টি উপজেলা, 4টি পৌরসভা সুসংগঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা যুবদল যার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে, আমাদের সবার প্রিয় আবুল মনসুর মোহাম্মদ শওকত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সাম্য মানবিক বিনির্মাণের রাষ্ট্র নির্মাণে আজকে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের যৌথ উদ্যোগে আজকের এই মতবিনিময় সভার সম্মানিত সভাপতি, আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি, এবং সাথে সাথে আজকের এই যৌথ সভার নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এবং আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদলের সিনিয়র সহসভাপতি এবং সাংগঠনিক সম্পাদক, এবং মঞ্চে বরিষ্ঠ ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং জেলা যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আপনাদেরকে আমরা অনুরোধ করতে চাই, স্থান সম্পূর্ণের জন্য যারা আগে এসেছেন তার সামনে বসেছেন অনেক নেতৃবৃন্দ, আমার প্রিয় নেতৃবৃন্দ, মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ বসতে পারেন নাই, আমরা আন্তরিকভাবে দুঃখিত। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই আলোচনা সভা, মত বিনিময় সভার একটি লক্ষ্য হলো, আমরা সরকারে নেই, আমরা আন্দোলন করে এই সরকারকে ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে পতাকা করতে বাধ্য করেছি, কিন্তু আমরা সরকারে নেই। আমাদেরকে দল এবং জনগণের মন জয় করে, দলকে সুসংগঠিত করে আমরা আগামী নির্বাচনের মাধ্যমে আমরা সুন্দর রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমাদেরকে জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা আমাদের ক্ষমতা যেতে হবে। 5 তারিখের পর থেকে জামাত ইসলামে যে উক্তি করেছে, সেই মিথ্যা উক্তি এবং আমার দলকে জনগণের পাশে নেওয়ার জন্য এই 17 বছর যে আন্দোলন করেছেন, দেশের বাইরে থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার বুদ্ধিমত্তা এবং সংগঠন তৃণমূলকে দিয়ে, আমাদেরকে দিয়ে এই সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছেন। ওনার স্বপ্ন হলো জনগণের ভোটে যাকে দিবে সেই নেতা হবে, সেই এমপি হবে, সেই সরকার গঠন করবে। কিন্তু আমার দল 12-17 বছর যে আওয়ামী লীগ অত্যাচার নির্যাতন করেছে, জনগণের পর জনগণের প্রবেশ কেড়ে নিয়েছে, সেই জনগণের তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে জনগণের পাশে দাঁড়াতে হবে এবং আমাদেরকে সঠিক নেতৃত্বের মাধ্যমে জনগণের অতীতের দুঃখ বঞ্চনা থেকে আমরা বেরিয়ে আসতে হবে, তাদেরকে পাশে নিয়ে। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে তাদের মূল্যবান বক্তব্য দিবেন, কিন্তু আমি আমার যুবদল নেতৃবৃন্দকে বলে দিতে চাই, আপনারা কোনো চাঁদাবাজ এবং দখলদারিটির মধ্যে যাবেন না।
যদি যান কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হব। কিন্তু দুঃখ হবে, কারণ দীর্ঘদিন আপনারা আন্দোলন করেছেন, আপনাদের বিরুদ্ধে মিথ্যা হতে পারে, অভিযোগ আসতে পারে। সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা যাচাই বাছাই করে আপনাদেরকে যখন বহিষ্কার করতে যাব, অব্যাহতি দিতে যাব, তখন আমাদের মনে কষ্ট লাগে, দাগ লাগে। কারণ দীর্ঘদিন আপনারা আমাদের সাথে আন্দোলন ছিলেন, সংগ্রামে ছিলেন। কিন্তু আমরা আশা করব আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে, আপনাদের বিবেক দিয়ে আপনারা এই সব অসৎ কাজে কোনোদিন লিপ্ত হবেন না। আপনারা অদা করেন। সংগ্রামী সাথী বন্ধু, ধন্যবাদ। আমরা আপনাদেরকে বলতে চাই, আমরা যখন সরকারে যাব আপনাদের কষ্ট, দুঃখ, ব্যবসা বাণিজ্য আমরা আপনাদেরকে দেব বৈধতার সাথে, সততার সাথে। আপনার ধৈর্য ধরুন, আপনাদের দলকে ক্ষমতা নেন, দলকে সুসংগঠিত করেন এবং দলের মান সম্মান বজায় রাখেন। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে এই বাংলাদেশে জনগণের ট্যাক্সের পয়সা নিয়ে বিদেশ বাড়ি করেছে, স্বর্ণকুণ্ডের মালিক হয়েছে। আমার নেত্রী জেল কেটেছেন, আমার নেতা দেশের বাইরে ছিলেন। তাই আমরা আশা করব বীরের দেশে আমরা মাকে মুক্ত করতে পেরেছি, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পেরেছি। আমরা তারেক রহমান অচিরে বাংলাদেশে আসবেন। আমরা আশা করব ঢাকার রাজপথ জনগণের বাংলাদেশের দল মত নির্বিশেষে রাজপথে নেমে আসবে। কিন্তু আপনাদেরকে আমরা বলতে চাই, তারেক রহমান সাহেব যে আশা বক্তব্য দিয়েছেন আপনারা অনুধাবন করতে হবে ভবিষ্যতে পথ চলার জন্য। নেতৃত্ব আপনাদের কাছে যাবে। আমি যুবদলে আছি, ছাত্রদের ছিলাম, আমি যুবদল থাকবো না, আজকে ছাত্রদল থাকবে না। নেতৃত্ব আপনাদের কাছে চলে আসবে ঘুরে ফিরে। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, সংগঠনকে ভালোবাসতে হবে, দলের আদর্শকে ভালোবাসতে হবে এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ এবং বক্তব্য শুনে বুঝতে হবে জনগণের পথ বুঝার জন্য। আপনাদের কাছে আজকে আমাদের আকুল আবেদন। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজকে সুনামগঞ্জ শহর সিলেট বিভাগে 8 দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করছেন। তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি সুনামগঞ্জ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে। কিন্তু আপনাদের কাছে দৌড় দিয়ে আহ্বান করব, আপনারা আগামী দুর্গা পূজা আসছে, এই দুর্গা পূজায় আমরা আমাদের দল এবং আমরা মনে করি একটি কুচক্রী মহল যে কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়ে বাংলাদেশের জনগণের পর চাবি দিতে চায় এবং করতে পারে। তাই আমার যুবদলের নেতৃবৃন্দকে বলবো, যে যে এলাকাতে আছেন হিন্দু ভাইদের দুর্গা উৎসব পালনে আপনারা সহযোগিতা করবেন। কোন রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেরকম সজাগ দৃষ্টি রাখবেন। যদি হয় আপনারা আমাদেরকে জানাবেন, আগে জানাবেন এবং আপনারা পাহারা দিবেন। কারণ দেশ আমাদের সবাইকে নিয়ে পরিচালনা করতে হবে। কিন্তু তারা আমাদেরকে বাদে পালানোর জন্য বিভিন্ন রকম চেষ্টা করতেছে। আমরা সেই ফাঁদে এবং চেষ্টা আমাদের করতে হবে যাতে আমরা পা না দেই। আবারও আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, সবাইকে মোরাল জানিয়ে, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আবার অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহরত, দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। একটু ভাই একটু সাইডে আসেন। সংগ্রামী সাথী বন্ধুরা, এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য নিয়ে আসছে বাংলা জাতীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিম হাওলাদার। জনাব জসিম হাওলাদার। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুরা, আসসালামু আলাইকুম। সৌম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে সুনামগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি
রাকিবুল ইসলাম রাকিব। আজকের সভার প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব আহসান। আরো উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের ও উপজেলা পর্যায়ে ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, সাম্য মানবিক বাংলাদেশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে উদ্বুদ্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার এই ধারাবাহিকতায় তিনি বাংলাদেশকে বিশ্বের দরবারে সুপরিচিত করেছিলেন তার স্বল্প শাসনামলের মধ্য দিয়ে। কিন্তু বাংলাদেশ ও বহির্বিশ্বের কুচক্রী মহলের কারণে তাকে শহীদ বরণ করতে হয়। তার পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি দলকে সুসংগঠিত করে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তিনি হয়েছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। তিনি একজন গৃহিণী থেকে এই দেশের তিনবারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেই নেত্রীকে দীর্ঘ 17 বছর নির্যাতনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মীকে নির্যাতন করেছে। আমাদের প্রিয় নেত্রীকে দীর্ঘ 7 বছর কারারুদ্ধ করে রাখা হয়েছে। কিন্তু কারারুদ্ধ রেখেও আমাদেরকে দমিয়ে রাখতে পারেনি আমাদের সাংগঠনিক অভিভাবক, দেশ নায়ক জনাব তারেক রহমান। সুদূর আমেরিকা থেকে এই দলকে সুসংগঠিত করে দীর্ঘ 17টি বছর আন্দোলন সংগ্রাম করে আমরা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি এবং এই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। সাম্য মানবিক বাংলাদেশ গড়তে হলে আমাদের প্রত্যেকটি নেতাকর্মীকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সবাইকেই সজাগ দৃষ্টি থাকতে হবে। যেমন 17 বছরের এই সন্ত্রাসী মাফিয়া সরকারের দোসররা আজও বাংলাদেশে আছে, তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকবে আপনাদেরকে আমাদেরকে বেকায়দায় ফেলার জন্য। তাই সবাই একত্রিত হয়ে এই মাফিয়া দোষকদেরকে মোকাবেলা করতে হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পাশে আপনাদের দাঁড়াতে হবে। আমরা সকলেই দাঁড়াবো, কারণ দীর্ঘ 17টি বছর তারা এমন ভাবে দেশ শাসন করেছে একদলীয় ভাবে, যাতে ন্যায়টা তলিয়ে গেছে, অন্যায়টাই তাদের কাছে ন্যায় হয়ে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে তাদেরকে বের করতে হলে আপনাদেরকে, আমাদেরকে সবাইকে পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীকে তারা একেবারে ধ্বংস করে ফেলেছে। যে মাঠ পর্যায়ের যে পুলিশ বাহিনী আছে তাদেরকে তারা এমনভাবে দলীয়করণ করেছে, তাদের নিরাপত্তাহীনতায় ভুগতেছে। তাই থানা পর্যায়ের নেতৃবৃন্দ, থানা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সবাই তাদের সহযোগিতায় থাকবেন। আগামী দিনে বাংলাদেশ হবে সাম্য ও মানবিক বাংলাদেশ। তারেক রহমানের এই বার্তা প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং 5ই আগস্ট পর্যন্ত যে সকল নেতৃবৃন্দ শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব কামরুল ইসলাম জুয়েল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে
দিক নির্দেশনামূলক কর্মী সভায় আজকে সভাপতিত্ব করছেন প্রাণের সংগঠন। আজকে আমি যুবদল করি, কিন্তু তারপরও বারবার সেই ছাত্রদলের কথাই আগে চলে আসে। সেই সংগঠনের সভাপতি, রাজপথের লড়াকু অকুতভয় যোদ্ধা, ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি সহযোদ্ধা বড় ভাই, যার সাথে তিনি তখন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ছিলেন। আমি তখন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের প্রেসিডেন্ট ছিলাম। উপস্থিত আছেন ঢাকা বিভাগীয় যুবদলের সাবেক সহসভাপতি, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহসভাপতি, সহযোদ্ধা সজ্জন ব্যক্তি জনাব রেজাউল কবির পল ভাই। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাই, যুবদল সুনামগঞ্জ জেলা সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত, যুবদল সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দল ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক মুনাজ্জির হোসেন, ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তারেক মিয়া সহ সুনামগঞ্জ জেলা অন্তর্গত বিভিন্ন থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান, কলেজের নেতৃবৃন্দ, সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিক নির্দেশনা আমাদের দিয়েছেন জনাব তারেক রহমান, আপনাদের কাছে পৌঁছে দিতে। আমরা তারেক রহমানের প্রতিনিধি, আপনারাও তারেক রহমানের প্রতিনিধি। ম্যাসিভ ভাবে, যেহেতু যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অনেক বৃহৎ সংগঠন, সবাইকে একত্রিত করলে যে স্পেস দরকার সেটা এখানে নাই। তাই আমরা নেতৃত্বদের ডেকে এনে জনাব তারেক রহমানের দ্বারা নির্দেশিত হয়ে আপনাদের কাছে যে বার্তা দিতে এসেছি। দল কিছু বিষয় আমাদের করতে নিষেধ করেছে। 1 নম্বর, মোটরসাইকেল এবং গাড়ি শোভাযাত্রা নিষিদ্ধ। বুঝতে পেরেছেন, আপনারা অবগত আছেন। 2 নম্বর, ব্যানার, ফেস্টুন বিনা প্রয়োজনে অনেকের ছবি দিয়ে এটা নিষিদ্ধ। 3 নম্বর, দখল, পুনর্দখল পুরোপুরি নিষিদ্ধ। আমি বুঝিয়ে বলতে পেরেছি? আপনারা জানেন, আপনাদের আমাদের এই আন্দোলনের ফসল যারা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর যে আন্দোলন করেছি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় এবং এই ফ্যাসিস্ট হাসিনা যে জুলুম করেছে, এই জুলুমের পুঞ্জীভূত ক্ষোভ, তিল তিল করে গড়ে ওঠা ক্ষোভ, সেই ক্ষোভের জনবিস্ফোরণে এই হাসিনা সরকার পালিয়ে গিয়েছে। আমাদের আন্দোলনের লক্ষ্য কি ছিল? আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম, আমরা বাক স্বাধীনতা থেকে বঞ্চিত ছিলাম, আমরা নাগরিক সকল সুবিধা, সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। আমরা আন্দোলন করেছি ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য। আজকে এই মুহূর্তে আমার একটি কথা বিশেষভাবে মনে পড়ছে, আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। একটি পারিবারিক দুর্ঘটনায় আমার মা তার 2 চোখের দৃষ্টিশক্তি হারান। গত 30শে ডিসেম্বর 18 সালের নির্বাচনে যখন এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের মামলা দিয়ে বাড়ি ঘরে থাকা তো দূরের কথা, নিজ নিজ এলাকায় আমরা পা দিতে পারিনি। এই নির্বাচন পরবর্তী কিছুদিন পরই 19শে জানুয়ারি আমার মা ইন্তেকাল করেন। আমি আমার মায়ের শেষ সময় মায়ের পাশে থাকতে পারি নাই। নেতৃবৃন্দ, আমার মায়ের সাথে যখন আমার দেখা হয়, তখন একটা শিশু বাচ্চার মতো আমার মা আমাকে বলেছিলেন, জানো বাবা, আমি আমার ভোটটা দিতে পারি নাই,
আমার মায়ের কথা মনে পড়ছে। মা, তোমার এই ছেলেরা দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে। তোমার এই ছেলেরা দেশে ভোটের অধিকার ফিরিয়ে এনেছে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনলেও আমরা কিন্তু ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই। ভোটের অধিকার প্রয়োগ করতে পারি নাই। আজকে বাংলাদেশে আমার মায়ের মতো লক্ষ কোটি মা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তারা তাদের পছন্দের প্রতীকে ভোট দেবে, সবাই ভোট দেবে। তাহলে সবাই যদি ভোট দেয়, নেতৃবৃন্দ, আমাদেরও তো ভোট প্রয়োজন ধানের শীষের প্রতীকে। আমরা যদি উদ্ধত আচরণ করি, আমরা যদি ছাত্রলীগ যুবলীগ যেভাবে আচরণ করেছে সেভাবে যদি আমরা আচরণ করি, জনগণ কি আমাদের ভোট দেবে? আমরা তো দিনের ভোট রাতে করব না। আমরা বিনা ভোটে সরকার গঠন করব না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি করেছিলেন জনাব তারেক রহমান, এবং উনি বলেছিলেন বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আল্লাহ পাকের রহমতে সেটাই হয়েছে ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, জনাব তারেক রহমানের আরেকটি স্লোগান আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমরা যদি থাকি সৎ, দেশ সংস্কার সম্ভব। এখানে একটি কথা বলি, আকলমান কে লিয়ে ইশারাই কাফি হতা হয়। মানে যার বিবেক আছে সে ইশারাতেই বুঝে যায়। নেতৃবৃন্দ, তারেক রহমান সাহেব দেশ সংস্কার করবেন ইনশাআল্লাহ। আর এই দেশ সংস্কারে যারা তার সাথে শরীক হবে, যারা নেতৃত্ব থাকবে, তারা অবশ্যই অবশ্যই সৎ হতে হবে। কোন কুচক্রী মহল, কোন দখলবাজ, কোন চাঁদাবাজ, জুলুমকারী নেতৃত্বের সামনে আসবে না ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, গত বছরের 23 অক্টোবর থেকে এ বছরের 5 আগস্ট পর্যন্ত যার যার মিছিল জনাব তারেক রহমান তথা যার যার সংগঠনের নেতাকর্মীদের কাছে আছে। এখন বড় মিছিল করে কোনো লাভ নেই। নতুন কর্মী আসবে দলে, তবে পুরনো কর্মীদের পিছনে তাদের অবস্থান হবে। নেতৃবৃন্দ, কেউ কেউ স্বজনপ্রীতি করে আওয়ামী লীগ যুবলীগের নেতা কর্মীদের রাজনীতি করার সুযোগ করে দেওয়ার অপপ্রয়াসে লিপ্ত থাকতে পারে। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মী, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কর্মী, ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কর্মী। আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। এই যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ থেকে আমাদের দলে প্রবেশ করে অপকর্ম ঘটিয়ে তার দায় আমাদের কাছে দিতে চায়, তাদের ব্যাপারে সতর্ক থাকবেন। তথ্য উপাত্ত সংগ্রহ করবেন, যার যার সংগঠনের নেতৃবৃন্দর কাছে পৌঁছে দিবেন। তারা কিভাবে নেতৃত্ব আসে আমরা সম্মিলিতভাবে দেখব ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আগামী দিনে ভোটের রাজনীতির কোনো বিকল্প নাই। ভোট করতে হবে, যে ভোট বৃদ্ধি করতে হবে, এবং তার মানে এই নয় যে ক্ষমতায় আসলে তারপরে আবার আমরা সমর্থিতে ফিরে আসব, সেটাও সম্ভব না। জনাব তারেক রহমান যে বার্তা দিয়ে পাঠিয়েছেন, সাম্য ও মানবিক সমাজ নির্মাণ। সাম্য বলতে কি বুঝি? আমি একটি দায়িত্বশীল পদে আছি, আমি ডাকলে 50টা ছেলে 10 মিনিটে চলে আসে, আমি 20টা মোটরসাইকেল নিয়ে যাব, কারোর সাথে নরম ভাবে কথা বলবো না, উদ্ধত ভাবে কথা বলবো, তা হতে দেওয়া যাবে না। আমি নেতৃত্বে আছি, আমার 200-500 কর্মী আছে, আরেকজন আমার এলাকার ভাই, আমার দলের লোক বা আমার দেশের নাগরিক, তার যা অধিকার আমারও তাই অধিকার। প্রত্যেকের অধিকারকে সম্মান দিয়ে চলতে হবে, তাহলে সাম্য ও মানবিক সমাজ নির্মিত হবে। নেতৃবৃন্দ, সকলকে এই বিষয়গুলো আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই। মোটরসাইকেল গাড়ি শোভাযাত্রা করা যাবে না, দখল পুনর্দখলে যাওয়া যাবে না, ব্যানার ফেস্টুন করা যাবে না। আপনারা সবাই পুরনো অভিজ্ঞ, আপনারা সবাই জানেন কিভাবে মানুষের মন জয় করতে হয়। কিভাবে জানেন? মানুষের মন জয় করে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে হবে ইনশাআল্লাহ। আমাদের রাজনীতি তখনই সফল হবে যখন জনাব তারেক রহমান, আপনারা কি চান না জনাব তারেক রহমান এর চেয়ে আরো ভালো কোন জায়গায় আপনাদের মাঝে, আমাদের মাঝে এখানে বসে বক্তব্য দেয়? তাহলে জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে গেলে
কিছু আইনি প্রক্রিয়া আছে এবং আমাদের কর্মকাণ্ড দ্বারা আমরা কিন্তু প্রত্যেকে এক একজন শহীদ জিয়া, খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের প্রতিনিধিত্ব করি। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জিয়াউর রহমান, তারেক রহমান, খালেদা জিয়াকে তারা পায় না, পায় আপনাদের, আমাদের। তা আমরা যদি ভালো আচরণ করি তাহলে একটা মানুষ ভাববে যে না, তারেক রহমানের কর্মী ছেলেটা ভালো, তার মানে দলটা ভালো। আমরা যদি খারাপ আচরণ করি একটা ব্যক্তি বিশেষের দ্বারা কিন্তু মানুষের প্রতি, আমাদের প্রতি বিরূপ ধারণা চলে আসবে, যেটা আমাদের ভোটের প্রতি এফেক্ট করবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলি, আপনারা জানেন এই 17 বছরে ফ্যাসিস্ট হাসিনা এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ আর তার পদলেহনকারী উচ্ছিষ্ট ভোগীদের বিভিন্ন চেয়ারে বসায় নাই, এমন কোন জায়গা নাই। ঠিক সেভাবে আমরা যে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যা আছে, এর চেয়ে কিন্তু আমাদের যারা আমরা এখানে আছি, আমরা তো মনে হয় প্রত্যেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি না? কিন্তু আমরা কিন্তু হতাশ। আমরা প্রত্যেকে যদি আমাদের জনাব তারেক রহমানের বক্তব্য এবং আমাদের স্ব সংগঠনের নেতৃবৃন্দের বক্তব্য এবং আমাদের দলের পজিটিভ, এই যে রাজনীতি হচ্ছে জনাব তারেক রহমানের নির্দেশে, ইতিপূর্বে বাংলাদেশে ছিল, এই যে একটা অভিনবত্ব জনাব তারেক রহমান নিয়ে এসেছেন, এই যে একটা সারা দেশে প্রাণ চাঞ্চল্য চলে এসেছে, এগুলা আমাদের প্রচার করতে হবে। দলের ইতিবাচক দিক প্রচার করতে হবে, ভালো ভালো কর্মকাণ্ড প্রচার করতে হবে। আর আমরা সকলে সতর্ক থাকব, দল কিন্তু ভাই তার একটা কর্মী হারিয়ে যাক এটা দল চায় না, কখনোই চায় না। একটা বহিষ্কার আদেশে যখন কোন নেতা স্বাক্ষর করে সে কখনো হ্যাপি থাকে না ভাই, কখনোই খুশি হয়ে স্বাক্ষর করে না, মনটা ব্যথিত হয়। এই দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা ভুলের কারণে দল থেকে চলে গেল। দলের দুঃসময় থাকলেন, দলের সুসময় যদি থাকতে না পারেন, আপনারও দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য। নেতৃবৃন্দ দলের নির্দেশনা মেনে চলবেন, জনাব তারেক রহমানের নির্দেশনা মেনে চলবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। মহান রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী, দেশনেত্রীর স্মৃতি বিজড়িত ক্যান্টনমেন্টের বাসা ভেঙ্গে নেত্রীকে বের করে দিয়েছিল। আল্লাহ দেখেন এই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বের করে দিয়েছে। সম্মানিত নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় দল যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব রেজাউল করিম পর। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল যৌথ কর্মী সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি, গত 17 বছর যে আন্দোলন সংগ্রাম হয়েছে, বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা যিনি রেখেছেন, অনেকের জানা অজানা, হয়তো অনেকে জানেন না, সেই অকুতোভয় সৈনিক আজকের সম্মানিত সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব আমাদের মাঝে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সারা বাংলাদেশে আজকে যে সংগঠিত হয়েছে, একটা বৃহত্তম সংগঠনের রূপ নিয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সংগঠনটা বৃহত্তম সংগঠনের রূপ দিয়েছে, তাদের মধ্যে অন্যতম মেধাবী সেই তুখোর ছাত্রনেতা জনাব রাজীব হাসান রাজীব উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা
ঢাকার পরিচিত রাজপথের সৈনিক কামরুজ্জামান জুয়েল, উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংগঠনের স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জসিমউদ্দিন সহ এই সুনামগঞ্জ জেলা যুবদলের সংগ্রামী সভাপতি, দীর্ঘদিন যাদের যুবদলের দায়িত্বে আছেন আপনাদের প্রিয় আবুল মনসুর শওকত সাহেব, উপস্থিত আছেন যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ কয়েস, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোদাসির হোসেন, ছাত্র দলের সভাপতি জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক তারেক মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রিয় ভাইরা, আমরা দেশের একেবারে একটা প্রান্তে চলে আসছি, তাই না? আপনারা এমন জায়গায় বসবাস করেন যে দেশের একটা সীমানার জায়গায় আপনারা আছেন। আমাদের সৌভাগ্য হয়েছে যে আপনাদের এখানে আসার সুযোগ পেয়েছি। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল, সেই জনপ্রিয় দলের নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দলটি টিকে আছে কিভাবে? সেই ৫৫ বছরের ইতিহাস আমরা পর্যালোচনা করি। প্রতিটা ইতিহাসের সাথেই কিন্তু এই জাতীয়তাবাদী দলের সাক্ষী হয়ে আছে। সেই দলের আপনারা যারা আজকে প্রতিনিধি, আপনারাই হচ্ছেন এই দলের মূল ভিত্তি, মূল কাঠামো। আপনারা আজকের এই অডিটোরিয়ামে এত সুশৃঙ্খল ভাবে আপনারা এখানে বসে আছেন, অনেকে বসার জায়গাও পান নাই, অনেক নেতৃবৃন্দকে আমরা বাইরে দেখেছি। তারপরেও যে ধৈর্যের পরিচয় দিয়ে এখানে বসে আছেন, এটাই বার্তা দেয় যে আগামী দিনে এই জাতীয়তাবাদী দল, যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্লোগান দিয়ে পাঠিয়েছে যে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে আজকে চেষ্টা করা হচ্ছে, এই অডিয়েন্সই প্রমাণ করে আগামী দিনে রাষ্ট্র এবং সমাজ গঠনে আমরা করতে পারবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম যে সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজকে ৫২-৫৩ বছরের যে ইতিহাস, প্রতিটা ইতিহাসের সাক্ষী আমরা জাতীয়তাবাদী দলের কর্মীরা। আমরা গর্ব করতে পারি আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্বপ্নদ্রষ্টা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়ে কিছু নেতা দেশের বাইরে চলে গেছিলেন, মানে অনেকে আমরা দেখেছেন না গত ১৭ বছর ঘরে থেকে গ্রেপ্তার হয়েছে না? আবার অনেকে রাজপথ থেকে আমরা গ্রেপ্তার হয়েছি, অনেকে গুলিবিদ্ধ হয়েছে, অনেকে আবার আহত হয়েছি, আবার অনেকে ঘরে থেকে বিভিন্ন মাধ্যমে পুলিশ দিয়ে ধরা আমরা গ্রেপ্তার হয়েছে না? সব ধরনের কিন্তু কলা কৌশল চলে। সেই এত বড় স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষের যে যুদ্ধ, সেই যুদ্ধের ডাক দিয়ে ঘরে বসে আছেন কখন আমাকে পাকিস্তানি বাহিনীরা নিয়ে যাবে সসম্মানে। সেই সময়ে আমাদের এই নেতা সামান্য একজন সেনা কর্মকর্তা ছিলেন, একজন মেজর, যার র্যাঙ্কিং কিন্তু স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব বলে না, কিন্তু তার ভিতরে যে দেশপ্রেম ছিল, তার ভিতরে যে চেতনা ছিল, সেই চেতনার ডাকে কিন্তু তিনি স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছেন। সারা বাংলাদেশের মানুষ তখন তার এই ডাকে কিন্তু সাড়া দিয়েছিল। শুধু তিনি ডাকই দেন নাই, সেই যুদ্ধে সশস্ত্র যুদ্ধে তিনি রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। পরবর্তীতে ৭৫-এর সেই বাকশাল থেকে মুক্ত করে বাকশাল কায়েম করা হয়েছিল বাংলাদেশে, সেখানেও তার একটা বিরাট ভূমিকা ছিল। তিনি কিন্তু সেই বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা করেছিলেন। বাংলাদেশে 4টা পত্রিকার বাদ দিয়ে সমস্ত পত্রিকা আজকে বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি কিন্তু সেটা বাস্তবায়ন করেছিলেন। সেটা হচ্ছে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পরবর্তীতে আমাদের নেত্রীর কথা যদি বলি, আমার মনে হয় বক্তব্য শেষ নাই। একজন গৃহিণী থেকে, একজন গৃহবন্দী থেকে রাজপথে চলে আসলেন বাংলাদেশের মানুষের জন্য, যখন স্বৈরাচারী এরশাদ বাংলাদেশে
বাকশাল কায়েম করার জন্য, স্বৈরাচারী কায়েম করার জন্য তিনি যে অবস্থান নিয়েছিলেন, তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশে বেগম খালেদা জিয়া রাজপথে নেমেছিলেন। তার নেতৃত্বে কিন্তু সেদিন সমস্ত ছাত্র জনতা যুবক ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের নেত্রীর নেতৃত্বে এবং সর্বদলীয় নেতৃত্বে তখন কিন্তু দেখেছেন অনেক নেতা নেত্রীরা কি ভূমিকা রেখেছে, আর বেগম খালেদা জিয়া কি ভূমিকা রেখেছে। আমরা আমাদের নেত্রীকে নিয়ে গর্ব করতে পারি না? গত 17 বছরের ইতিহাস যদি বলি, একজন মানুষ মৃত্যু শয্যায়, আপনার বাড়িতে আপনার মা আছে, বাবা আছে, এর চেয়ে বড় মুরব্বীরা আছে, তাদের অবস্থা দেখেন যে এই বয়সে মানুষের চেতনা কিন্তু, মানুষের আবেগ কিন্তু কমে যায়। কিন্তু আমাদের নেত্রীর ক্ষেত্রে সারা পৃথিবীতে বিরল একটি ঘটনা। আমরা যারা দল করি আমাদের মধ্যে এটা ধারণ করতে হবে যে আমরা কাদের নেতৃত্বে রাজনীতি করি, তাদের অবস্থানটা কি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সারা বাংলাদেশে যখন অত্যাচার, জুলুম, নির্যাতন চলছে, যাকে একটা চিকিৎসাও দেওয়া হয় নাই, তখন কিন্তু তিনি অবিচল ছিলেন। অবিচল থেকে তিনি কিন্তু একটা কথাই বলেছেন যে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, মানুষের গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে দিতে হবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি বক্তব্য দিতে চাই যে আপনারা জানেন একসময় এই আসামের এক নেতা ছিলেন আমাদের জেলখানায়, অনুপ চটিয়া, নাম শুনছেন না? দীর্ঘ প্রায় 20 বছর আমরা কোন দেশের স্বাধীনতা সংগ্রামের পক্ষে সত্যি না, কিন্তু একটা উদাহরণ দিচ্ছে একটা নেতা, তারও একটা স্বপ্ন ছিল যে আসামের জনগণ একসময় তাদের অধিকার এবং তাদের গণতন্ত্র, তাদের স্বাধীনতা ছিনিয়ে আনবে। তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। গত 20 বছর বাংলাদেশের কারাগারে তিনি ছিলেন। যখন দেখতে পেয়েছেন যে বাংলাদেশে সেই আসামের জনগণ সেই তার আন্দোলন থেকে বিচ্যুত হয়েছে, তখন তিনি কিন্তু মাথা নত করে তিনি এখন সাধারণ নাগরিক হিসেবে জীবনযাপন করছেন, তাই না? এরকম যদি তিব্বতের কথা বলি, যদি ফিলিস্তিনের কথা বলি, যদি কাশ্মীরের কথা বলি, এরকম অনেক উদাহরণ আছে। অনেক নেতার স্বপ্ন ছিল, অনেক নেতার ত্যাগ ছিল, কিন্তু সবার কিন্তু সেই ত্যাগের কিন্তু আমরা রেজাল্ট পাই নাই। কিন্তু আমাদের নেত্রী সেটা স্বপ্ন নিয়ে বসেছিলেন। আমার সৌভাগ্য হয়েছে আমাদের যুবদলের কমিটি হওয়ার পরে সেই আন্দোলনের 15 দিন আগে আমি এবং আমার যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, আমরা সেখানে হাসপাতালে দেখা করার সুযোগ হয়েছে। আমরা তাকে একসময় কথা উঠেছিল যে হয়তো সে আমাদের ছেড়ে চলে যাবে, এরকম একটা কথা উঠেছিল না? তখন আমরা গিয়েছি তার সামনে, আমাদের একটা আবেগ, আমার এখনো গায়ের লোম ধরে যায়। তাকে যখন দেখতে গেছি আমাদের একটা আবেগ চলে আসছিল। তিনি তখন চেয়ারে বসে আমাদের বলছিল যে তোমরা কি পারবা, তোমরা কি সেটা পারবা এই আন্দোলন করতে? আমরা তখন তাকে প্রশ্নের উত্তর কি দিব, আমাদের চোখে পানি আসছিল যে একজন মুমূর্ষু রোগী তিনি কি বলছেন। তখন তাকে আমরা দেখেছি, সেদিন কিন্তু দেখেছি যে হাসপাতালের চতুর্দিকে প্রায় 3 থেকে 400 পুলিশ কটন করা। আমরা জিজ্ঞেস করলাম যে কি উদ্দেশ্যে এখানে পুলিশ? গত সরকারের পরিকল্পনা ছিল হয়তো তিনি চলে যাবেন, মারা গেলে যেন আমরা জানাজা না করতে পারি, তার দাফন কত হবে সেটাও এই খুনি হাসিনা নির্ধারণ করে রেখেছিল। কিন্তু ইতিহাস আজকে আল্লাহর অশেষ রহমতে মানুষের ভালোবাসায় কিন্তু তিনি বেঁচে আছেন এবং তার ধৈর্যের কারণে বাংলাদেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। আমরা গর্ব করতে পারি আমাদের নেত্রীর জন্য, আমাদের নেতার জন্য। আরেক প্রজন্ম, যে প্রজন্মকে নিয়ে আমরা এখানে আসছি, আমাদের নেতা, গত কয়েকদিন আগেও বলা হয়েছে আওয়ামী লীগের বড় বড় নেতারা, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ থেকে শুরু করে যে আওয়ামী লীগ যদি পতন ঘটে একদিনে 1 লক্ষ লোক মারা যাবে বলছিল না? বলছিল 5 লক্ষ লোক মারা যাবে বলছিল না? এইরকম ভয় ভীতির রাজনীতি সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে প্রচার করেছে যে আওয়ামী লীগ ক্ষমতা চলে গেলে 1 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে। কেন মারা যাবে? কি অপরাধ করেছেন আপনারা? কি অন্যায় করেছেন? আমি সারাদিন কি অন্যায় করি আমি কিন্তু ঠিকই জানি, হয়তো মানুষ কম জানে, বেশি জানে। নিশ্চয়ই আপনি কি অপরাধ করেছেন সেটা জানেন বলে কিন্তু বলেছিলেন। কিন্তু গত 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পরে আমাদের নেতা বলছেন যে সমাজ নির্মাণের জন্য বলছেন। সমস্ত বাংলাদেশের মানুষ আজকে প্রশংসা করছে যে জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে কি বলছে
যেটা বলা হয়েছিল যে লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, দোকানপাট ভাঙচুর হবে, বাড়িঘর লুটপাট হবে, সেটার বিপরীতে এখন বলছে যে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে, জনগণকে নিরাপত্তা দিতে হবে। মানুষ আর কয়জন মারা গেছে কেউ? আজকে আমাদের এই নেতা সেই নেতা তিনি আজকে গত 17 বছর দেশের বাইরে তাকে পঙ্গু করে দেওয়া হয়েছে। তিনি সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে প্রতিটা জায়গায়। এই সুনামগঞ্জেও কতবার কথা বলেছেন আপনার সাথে, এরকম দিনাজপুর, রংপুর, চিটাগাং, সেই খুলনা, সমস্ত বাংলাদেশে কথা বলে বলে তিনি কিন্তু সমস্ত মানুষকে উজ্জীবিত করেছেন। যেটা গুমের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তারপরে কিন্তু আমরা মাথা নত করি নাই, আমরা এই আন্দোলন চালিয়ে গেছি। সাথে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে আজকে খুনি হাসিনা পালিয়ে গেছে। আমরা হয়তো দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই অর্জন কিন্তু আমাদের শেষ অর্জন নয়। আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছে আজকেও ষড়যন্ত্র চলছে। আমরা যখন সমাজ গঠনের কথা বলছি, রাষ্ট্র গঠনের কথা বলছি, তখন কিন্তু এই আমাদের পরাজিত শক্তিরা এখনো দেশের বিভিন্ন জায়গায় তারা ঘাপটি বেড়ে বসে আছে। দেশের বাইরে আপনারা দেখেছেন বাঁধের সেই গেট খুলে দিয়ে আজকে 12টি জেলা প্লাবিত করা হয়েছে। আজকে পার্বত্য অঞ্চল নিয়ে আজকেও কথা বলেছি। আমরা এখন পর্যন্ত কেউ শুনিনি যে কোথাও কেউ চাঁদাবাজি করেছেন, কেউ কোথাও অন্যায় করেছেন। আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই, সালাম জানাই। এটাকে ধরে রাখতে হবে এবং মানুষের কাছে যেতে হবে, মানুষের মন জয় করে আজকে আগামী দিনে যে চ্যালেঞ্জিং রাজনীতি, চ্যালেঞ্জিং নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে ভোট পাইতে হবে। দিনের ভোট রাতে হবে, এটা ভুলে যান। আমরা কিন্তু সেই দল করি না, সেই রাজনীতি করি না, আমরা সেই রাজনীতি করব না। তাই আপনাদেরকে নিজেদেরকে গঠন করতে হবে। আরেকটা জিনিস, গত 17 বছর যে অন্যায় অত্যাচার হয়েছে, এটাকে আপনাদেরকেই তুলে ধরতে হবে আপনাদেরকেই। সেই আমাদের নেতার উক্তি যদি বলি, আপনারা হচ্ছেন দলের মিডিয়া প্রতিনিধি। আমাদের নেতা জনাব তারেক রহমান 20 বছর আগে এটা বলেছিল না? তাহলে আপনি প্রতিনিধি হিসাবে আপনি কিভাবে আপনার দায়িত্ব পালন করছেন? আপনি প্রত্যেকের হাতে মোবাইল, দেখেন প্রত্যেকের হাতে, অনেকে ভিডিও করছেন, অনেকে ছবি তুলছেন। এই মোবাইল দিয়ে কিন্তু আপনি আদর্শিক রাজনীতি করতে পারেন। যদি নিজের ছবি শুধু নিজেই পোস্ট করেন, আর যদি কোনো রেস্টুরেন্টে যায় নিজের ছবি দিলেন, কোথাও একটা হোন্ডা দিয়ে একটা শোডাউন করে যদি নিজের ছবি দিলেন, দলের কি লাভ হলো? আপনি তো এই হাউজে যারা আছেন প্রত্যেকে কিন্তু দায়িত্বশীল ব্যক্তি, প্রত্যেকে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনি হচ্ছেন মিডিয়া, দলের প্রচার করবেন আপনি গত 17 বছর যে অন্যায় অবিচার হয়েছে সেগুলো কিন্তু এই মিডিয়াতে তুলে ধরতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য দিচ্ছেন সেটাকে তুলে ধরতে হবে। এমনি ভাবে সবাইকে আজকে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন চায়ের আড্ডা থেকে শুরু করে সব জায়গায় পজিটিভ কথা বলতে হবে। আরেকটা জিনিস, আজকে এই যে পরিবর্তনের সুযোগে অনেকে সুযোগ নিচ্ছে। এখানে আমাদের দলের পরীক্ষিত সৈনিক, এরপরেও যারা 5ই আগস্টের আগে অনেকের সরকারের দলের সাথে, সরকারি বাহিনীর সাথে তারা বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যে তারা লিপ্ত ছিল, তারা আজকে আবার ঘুরে ফিরে চলে আসতে চাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে। নেতৃবৃন্দ অনেক কষ্ট করেছেন, আপনারা অনেক সহ্য করেছেন। সেই সমস্ত দালালদের এই দলে কোনো সুযোগ দেওয়া হবে না, কারণ তারা আজকে দলের যে ক্ষতি করবে, আবার কর্মীরা কিন্তু সেই ক্ষতি করবে না, সেটা লক্ষ্য রাখবেন। আগামী দিনে আমাদের নেতা জনাব তারেক রহমান যে বক্তব্য দিবে, যে কর্মসূচি দেবে, সেই আলোকে ইনশাআল্লাহ আমরা মনে করি যে সুনামগঞ্জের সবচেয়ে গুরুত্ব বহন করবেন, সেইভাবে আপনারা কাজ করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আজকে ধৈর্য সহকারে এখানে আপনারা বক্তব্য শুনেছেন এবং এখানে অবস্থান নিয়েছেন, সেই জন্য জাতীয়তাবাদী যুব দলের এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। हम
সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের মঞ্চের মধ্যমণি, যার বক্তব্য শোনার জন্য আপনার দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব, ছাত্র দলের সোনালী ফসল, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব রাজীব হাসান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, দেখে চলে যাও, জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি, একজন আদর্শ সংগ্রামী গণতন্ত্রকামী যোদ্ধা জনাব রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত আছেন আমাদের যুবদলের সিনিয়র সভাপতি জনাব রেজাউল করিম পল, যুবদলের সাংগঠনিক সম্পাদক জনাব কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, আমাদের জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি সাধারণ সম্পাদক। আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের এই তিন সংগঠনের নেতা, সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের 18 কোটি মানুষের মুক্তি হিসাবে জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। প্লিজ ভাই পেছনে আরো পেছনে, এই যে কর্নার এখানে সাংবাদিক ছাড়া কেউ দাঁড়াবে না। আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, অনেকেই রেখেছেন। আমার পরে আমাদের সভাপতি বক্তব্য রাখবেন। আপনারা মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন এবং সুশৃঙ্খলভাবে আয়োজন করেছেন এবং পরিচালনা করে যাচ্ছেন। আপনাদের সকলকে এই সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করার জন্য আমি আবারও শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। এটি তারেক রহমানের সংগঠন, তারেক রহমান এটি চায়। জাতীয় রাজনীতি নিয়ে আমার আগের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন। আমার সভাপতি আজকের অনুষ্ঠানে তিনি হয়তো কিছু কথা বলবেন। আমি জাতীয় রাজনীতির দিকে খুব একটা যাব না, তবে প্রসঙ্গক্রমে দু একটি কথা বলতেই হয়। 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের বুকের উপরে চেপে থাকা একটি জগদ্দল পাথর স্বৈরাচার খুনি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণকারী শেখ হাসিনা পতন হয়েছে। আপনারা খেয়াল করবেন, শেখ হাসিনা কিন্তু পরাজিত হয়নি, শেখ হাসিনার পতন হয়েছে, তাই না? আচ্ছা, কিছু বিষয় আপনাদের কাছে প্রশ্ন আসে, আমরা যদি একটু আলোচনা করি তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দিতে সুবিধা হবে। কারণ যেটি সত্যি সেটি সবাইকে বলতে হবে। আপনি যা বলবেন আমিও তাই বলবো, এটি রাজনৈতিক নিয়ম। আমরা যদি আপনাদেরকে না বলি, আপনারা আপনাদের মতো করে ব্যাখ্যা করবেন, আমরা আমাদের মতো করে ব্যাখ্যা করবো, অন্য নেতারা অন্য নেতাদের মতো ব্যাখ্যা করবে, বিষয়টি সুন্দর দেখাবে। তো আন্দোলন কিভাবে হয়েছে, কখন হয়েছে, এটি নিয়ে কিন্তু আমরা সবাই জানি। আন্দোলন পরবর্তী সময়ে একটি বিতর্ক তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়। এই আন্দোলনের কৃতিত্ব কার, কথা খেয়াল করেন, এই আন্দোলনের কৃতিত্ব কার, এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে অনেক ধরনের বিতর্ক তৈরি করছে। কি করছে না? বিভিন্ন রাজনৈতিক দল বিতর্ক করছে, ছাত্র আন্দোলনের কর্মীরা বিতর্ক করছে, করেছে তো, এখনো চলছে এবং এটি আরো অনেক দিন চলবে। মুক্তিযুদ্ধ হয়েছে 1971 সালে। আজও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসের ফয়সালা কিন্তু আমরা জানি না, সেই ফয়সালা কিন্তু আজও হয়নি। 71 সালের মুক্তিযুদ্ধের এখানে অনেকেই আছেন যাদের বয়স, আমরা এখানে যারা আছেন দু একজন না, সবাই অলমোস্ট 71 পরবর্তী প্রজন্ম, জন্মই হয়েছে 71-এর পরে না। 71 সালে কারো জন্ম হলো 2-3-4 বছর বয়স হলো। তো সেই ইতিহাস কিন্তু আজও অমীমাংসিত।
কি ইতিহাস আজও মীমাংসিত? ইতিহাস কিন্তু আজও অমীমাংসিত। তৃতীয় স্বাধীনতা অর্জন করেছে আমরা 2024 সালে। আজকে এখানে যারা বসে আছি আমরা কিন্তু সবাই তরুণ, সবাই যুবক, সবাই ছাত্র। এখানে যারা বসে আছেন তারাই এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের সৈনিক। প্রথম মুক্তিযুদ্ধ যখন হয়েছে সেই অমীমাংসিত যে বিষয়টি ছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের সময় এসে আমরা ওই কাজটি আর হতে দেব না। এই 24-এর মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন করে কারো কাছে শেখার প্রয়োজন নেই। আমরা এই যুদ্ধের প্রকৃত যোদ্ধার ইতিহাস আমাদের কাছ থেকে জানতে হবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে এই ইতিহাস যেন বিকৃত না হয়। ইতিহাসের কৃতিত্ব নেওয়ার জন্য এখন বহু লোক এসেছে। একটি সহজ কথা, একটি লাইনের মধ্যে একটি উত্তর নেই। খেয়াল করবেন, বলবেন আপনারা মানুষকে, মানুষ আপনাদের কাছে জানতে চাইবে, শুনতে চাইবে। আপনাদের কথার মাধ্যমে এই ইতিহাস রচিত হবে। ভবিষ্যৎ প্রজন্ম জানবে সঠিক ইতিহাস। ভুল ইতিহাস তৈরি করে দেশকে বিপদগামী করার জন্য একটি চক্র কিন্তু উঠে পড়ে লেগেছে। খেয়াল করেন, একটি চক্র কিন্তু উঠে পড়ে লেগেছে। 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, দেশের জন্য করেছে, মানুষের অধিকারের জন্য করেছে, স্বাধীনতার জন্য করেছে। অসংখ্য মুক্তিযোদ্ধা আছে যারা সার্টিফিকেটের জন্য মুক্তিযুদ্ধ করে না, করেছে। বহু মুক্তিযোদ্ধা আছে যাদের সার্টিফিকেট নেই। আর মজার জিনিস হলো, যাদের সার্টিফিকেট আছে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে বলে গলা ফাটিয়ে ফাটিয়ে এই স্বাধীনতার সুফল 50 বছর যাবৎ ভোগ করেছে, তারা তো মুক্তিযুদ্ধ তো তারা নয়। অনেকে মুক্তিযুদ্ধের সময় সাদালকি হয়। এর মধ্যে অনেকে আছে স্টাবলিশড রাজাকার, যারা পরবর্তীতে আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মুক্তিযুদ্ধ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে এবং মুক্তিযুদ্ধের সুফল ভোগ করেছে। আপনাদের মনে থাকার কথা, 11 জন সেক্টর কমান্ডারের একজন সেক্টর কমান্ডার আওয়ামী লীগে ছিল না। একজন সেক্টর কমান্ডারের একটা সময় আওয়ামী লীগে ছিল না। তারা হলো মুক্তিযুদ্ধের প্রকৃত শক্তি। আমি আগে একদিন বক্তৃতায় বলেছিলাম, মুক্তিযুদ্ধের চেতনা হলো সেটি যেটি মুক্তিযোদ্ধার চেতনা। রাজাকারের চেতনা, যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে না, তার চেতনা কি মুক্তিযুদ্ধের চেতনা হতে পারে? সেই কারণেই আপনারা দেখবেন গত 17 বছর যাবৎ ওই বিকৃত মুক্তিযুদ্ধের ইতিহাস চর্চা করার কারণেই রাজনৈতিক একটি দল আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এবং শেখ পরিবার মুক্তিযুদ্ধের বিকৃত ইতিহাসকে মানুষের মাঝে প্রচার করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা তারা ধারণ করে না বলি বিকৃত মুক্তিযুদ্ধের চেতনাও তারা মানুষের মধ্যে প্রচার করেছে। এবং শুধু তাই করেনি, ওই বিকৃত চেতনা তারা বাস্তবায়ন করেছে। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এক পরিবারকে স্বাধীন করেছে, শেখ পরিবার। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল বাকশাল তৈরি করতে হবে, কি কথা ঠিক? তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল এই দেশ আমার এবং আমার বাবা, এই দেশের যে সম্পত্তি আমার দরকার হবে সেই সম্পত্তি আমি নিয়ে যাব। তাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো অমুকের সুন্দরী মেয়ে আছে, আমার বয়স যাই হোক তাকে বিয়ে করতে হবে, এটি হলো মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল সামরিক অফিসারদের সুন্দর স্ত্রী দেখলে তাদেরকে ধরে নিয়ে যেতে হবে, এটি ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল ধর্ষণের সেঞ্চুরি করা, হয়েছে না আওয়ামী লীগেরা বলে ধর্ষণের সেঞ্চুরি। তাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল ঠিকাদারি কাজ করবে, রডের বদলে বাঁশ দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা তারা ছিল না। কথাগুলো বললাম এই কারণে, এইটার সাথে আজকের আলোচনার বিষয়গুলো নিয়ে ওদের যে মুক্তিযুদ্ধের চেতনা আর শহীদ জিয়ার যে মুক্তিযুদ্ধের চেতনা, দুটো কি এক? শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা, বেগম খালেদা জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা আর শেখ হাসিনা খুনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের চেতনা কি এক? শহীদ জিয়ার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মানুষের মাঝে যেতে হবে। ওই চেতনা ছিল খাত খননের মাধ্যমে বাংলাদেশের সেচ ব্যবস্থা প্রবর্তন করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, এটি ছিল তার মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল
মানুষের তখন 7 কোটি মানুষ ছিল, 7 কোটি মানুষের 14 কোটি কর্মঠ হাতকে বিদেশে রপ্তানি করে সেই রেমিটেন্স বাংলাদেশে এনে বাংলাদেশকে সোনার বাংলাদেশ তৈরি করতে, তাই না? তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল গার্মেন্টস ইন্ডাস্ট্রি তৈরি করে আমাদের নারী বোনদেরকে মাদেরকে স্বাবলম্বী করতে হবে এবং বিদেশ থেকে রেমিটেন্স এনে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে হবে। এটি তো ছিল মুক্তিযুদ্ধের চেতনা। তার মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযোদ্ধারা স্বাধীনভাবে বসবাস করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, মানুষের স্বাধীনতা, যেই পাঞ্জাবিরা মানুষের অধিকার হরণ করেছিল, যে মানুষের ভাষা কেড়ে নিয়েছিল, আমাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের উপরে জুলুম করেছিল, এই বাংলাদেশ থেকে সম্পদ পশ্চিম পাকিস্তানে নিয়ে গিয়ে বাংলাদেশের মানুষকে অবহেলিত করা এবং তাদেরকে হৃষ্টপুষ্ট করা, এটির বিরুদ্ধেই তো লড়াই। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ চেতনাটি, সেটি হলো মানুষ তার ভোট দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচন করবে। এটি তো ছিল মুক্তিযুদ্ধের মূল চেতনা। তার কথাগুলো বললাম এই কারণে, আপনি দেখেন আওয়ামী লীগ একটি চেতনাকেও তারা ধারণ করে। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা কোনটি ধারে কাছে আওয়ামী লীগ ছিল না। তার মানে এই চেতনায় তারা বিশ্বাসও করে না, তারা মুক্তিযুদ্ধ করেও না, তারা বিশ্বাস করে মানুষকে ভাওতাবাজি দেওয়ার জন্য তারা এই পুরনো কথাগুলো বললাম। একটি কারণ আছে, কারণটি ঘুরে আসে। আজকে যে 24-এর মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে কৃতিত্ব নেওয়ার জন্য বহু লোক এখন মুক্তিযুদ্ধের দাবি করে, কিন্তু 17টি বছর যাবত আপনার মনে আছে যেদিন 2009 সালে বিএনপি কাউন্সিল হয়েছিল বা চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে, আপনারা অনেকেই দেখছেন কাউন্সিলে দিয়ে থাকবে, সেই কাউন্সিলের স্লোগান ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও। এই সরকার যখন অবৈধভাবে ভারতের সমর্থন নিয়ে ক্ষমতা এসেছে, বেগম খালেদা জিয়া ওই দিনই বুঝেছিলেন, আমরা বুঝতে পারিনি, মানুষ বুঝতে পারেনি যে এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, মানুষ ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে, দেশকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। সেজন্যই সেদিন তিনি স্লোগান তুলেছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও। সেই থেকে শুরু আজকে অনেকেই এই সাফল্যের কৃতিত্বের দাবিদার করে, আমরা অস্বীকার করি। আমরা আওয়ামী লীগের মতো মানসিকতা ধারণ করি না, আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আমরা বিশ্বাস করি এদেশের রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, মজুর, খেটে খাওয়া মানুষ সবাই মন থেকে তার ভোটাধিকারের প্রত্যাশায়, তার জীবনের স্বাধীনতার প্রত্যাশায়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে তারা আক্রান্ত হতে হতে সবাই একসাথে রাস্তায় নেমেছে, সবাই যুদ্ধ করেছে, সবাই এই স্বৈরাচারকে পতনে ভূমিকা রেখেছে। কেউ এককভাবে ভূমিকা রাখে, যারা বলছে, অনেকে দাবি করছে এককভাবে ভূমিকা রাখছে। সতর্ক থাকবেন, তারা এই দ্বিতীয় স্বাধীনতার ইতিহাসকে তারা কলঙ্কিত করতে চায়, এই স্বাধীনতার ইতিহাসকে তারা বিকৃত করতে চায়, যাতে বাংলাদেশ রাষ্ট্রটি সামনের দিকে এগিয়ে যেতে না পারে। যেই রাষ্ট্রের ইতিহাস ঠিক থাকে না, ঠিক মতো লেখা হয় না, সেই রাষ্ট্র কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারে। তো আজকে সেই স্বাধীনতার পরবর্তী সময় এসে আমরা যেটি লক্ষ্য করলাম, সেটি হলো অনেক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে। নতুন সরকার এসেছে, আমরা সরকারকে স্বাগত জানিয়েছি, এখনো জানি। নতুন সরকার এসেছে, আমরা সরকারকে স্বাগত জানাই। সরকার যে সংস্কার প্রস্তাবগুলোর কথা বলছে, এই সংস্কার প্রস্তাব তো আমাদের নেতা তারেক রহমান দিয়েছে। 31 দফা সংস্কার প্রস্তাব আরো 2 থেকে 2.5 বছর আগে উনি সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সেই সংস্কার প্রস্তাবটা ঘোষণা করেছে। সেটা নিয়ে ওনারা কাজ করছেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনারা সংস্কার করেন, আপনারা নির্বাচনের দিকে এগিয়ে যান, আপনারা মানুষের ভোটের মাধ্যমে বৈধ সরকার প্রতিষ্ঠা। অনেকেই তো আপনাদেরকে বলবে, যারা দুষ্ট লোক, আমরা বলবো না আপনাদের বৈধতা নাই, আপনারা অবৈধ সরকার। সেই কথা আপনারা শুনতে যাবেন না। আপনারা সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে মানুষের ভোটের অধিকারের দিকে যান, মানুষের ভোটের ব্যবস্থা করেন, মানুষ যাকে ভোট দিবে তাকেই আপনারা
তার কাছে ক্ষমতা হস্তান্তর করেন, মানুষের ভোটের অধিকারের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এটি তো আমরা চাই। তো সেই জায়গাটিতে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে। মানুষের সমালোচনা, রাষ্ট্রের সমালোচনা, সরকারের সমালোচনা করার জন্যই তো এই স্বাধীনতা যুদ্ধ দ্বিতীয় প্রজন্ম। একটা সময় ছিল আওয়ামী লীগের সমালোচনা করলে তো তাকে পুলিশ ধরে দিয়ে যেতে চেয়ে, আওয়ামী লীগের সমালোচনা করলে পুলিশ তাকে ছেড়ে ধরে নিয়ে যেত। আজকে এমন একটি সমাজ ব্যবস্থা আমরা চাই, যে কেউ প্রকাশ্যে দাঁড়িয়ে আমি যদি কোনো অপরাধ করি আমার সমালোচনা করবে, আমার বিএনপির সমালোচনা করবে, বিএনপির নেতৃত্বের সমালোচনা করবে যদি বিএনপি কোনো অপরাধ। আবার আমরাও তার যদি কোনো ভুল চোখে পড়ে সেটি বলবো, সেখানে তো দোষের কিছু নেই। তো তারা আজকে যেটি হয়েছে, এই নতুন সরকার আসার পরে আমাদের কিছু আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে। যেই প্রেক্ষাপটে আজকের আলোচনা সহ সাম্য এবং মানবিক সমাজ নির্মাণ, তারেক রহমানের দিক নির্দেশনা শীর্ষক আলোচনা। নতুন সরকার এসেছে, নতুন যুদ্ধ মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে, যারা যুদ্ধে শহীদ হয়েছে তাদের প্রতি আমরা সব সময় বিনম্র শ্রদ্ধা জানাই। যে মানুষগুলো, যে ছাত্র জনতা, শিশু, কোমলমতি ছাত্ররা জীবন দিয়েছে, স্বাধীনতার জন্য লড়াই করেছে, তাদেরকে যেমন আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, হৃদয়ের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের শহীদের মর্যাদা দান করে। পাশাপাশি আমার জাতীয়তাবাদী দলের সৈনিকরা যারা তারেক রহমানের নির্দেশে নেতৃত্বে দীর্ঘ 17 বছর যাবত, এই 1.5 মাসে কিন্তু এই যুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস পটভূমি রচিত হয়নি। 24-এর স্বাধীনতার ইতিহাস কিন্তু 1.5 মাস যাবত রচিত হয়নি। আপনারা যারা সামনে বসে আছেন, আপনারা 17 বছর যাবত আমরা লড়াই করেছি, আমরা জেল খেটেছি, আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, আমরা পঙ্গু হয়েছি, আমরা পুলিশের নির্যাতনে বাড়িতে না থাকতে পারে আপনারা ধান খেতে থেকেছেন, দেখেছেন না? আপনারা বাদশাহের মধ্যে আমরা রাত কাটিয়েছি, আমরা গরু ঘরের মধ্যে রাত কাটিয়েছি, নিজের স্বার্থ হাসিলের জন্য নয়, গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য, মানুষের ভোটের অধিকার রক্ষা করার জন্য। ইলিয়াস আলীর মতো নেতারা গুম হয়ে গেছে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য। এরকম শত শত মানুষকে গুম করা হয়েছে কিসের জন্য? জনগণের অধিকার নিয়ে তারা কথা। তারা ভয় পেয়েছিল যে এই অধিকার নিয়ে যদি কথা বলে মানুষ সোচ্চার হয় তাহলে ক্ষমতার পতন ঘটবে। ক্ষমতা থেকেছে, আল্লাহ লীলা খেলা আছে না? মানুষের অভিশাপ, আমার সেই ভাইহারা বোনের দীর্ঘ নিঃশ্বাস, ছেলে হারা মায়ের দীর্ঘ নিঃশ্বাস, স্বামী হারা স্ত্রীর দীর্ঘ নিঃশ্বাস, সব সরাসরি গিয়ে আল্লাহ আরো সেদিকে পৌঁছেছে। এবং আল্লাহ যে কথাগুলো বলছিলাম আমরা, লড়াইটা তো একদিনে হয়, অসংখ্য মানুষের এই তারেক রহমানের নেতৃত্বে নির্দেশনা লড়াইটা হয়েছে। ছাত্র জনতা ভূমিকা রেখেছে, আমরা সবাইকে কৃতিত্ব দিতে চাই। কিন্তু আপত্তিটা তৈরি হয় যখন আমাদের যতটুকু অংশীদারিত্ব আছে, একমাত্র আমরাই তো 17 বছর লড়াই করেছি। খেয়াল করে দেখেন, ওটি যখন কিছু কুলাঙ্গার অস্বীকার করে তখনই কিন্তু আমাদের কথা বলার সুযোগ তৈরি হয়। আমাদের নিয়ে কথা বলতে চাই না। মানুষ লড়াই করেছে, ছাত্র জনতা, কোমলমতি শিশুরা লড়াই করেছে, আমাদেরকে আহ্বান করেছে। রাজনৈতিক দল, ব্যক্তি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা ওদেরকে সমর্থন দিয়েছি, সর্বাত্মক সমর্থন দিয়েছি। ওরা 2 কদম যখন আগিয়েছে, আমরা 5 কদম আগিয়েছি। ওদেরকে নিয়ে আমরা লড়াইটা করেছি। আমাদেরকে তো কারণে কৃতিত্ব দিতে কোনো আপত্তি নেই। যখন কিছু দুষ্ট মানুষ, এই স্বাধীনতার ইতিহাস বিকৃতকারীরা আমাদের কৃতিত্বকে অস্বীকার করে, তখন তো কথা এবং কথা বলতে হবে। আপনাদেরকে কথা বলতে হবে। ওরা দেশের শত্রু, ওরা কিন্তু ইতিহাস আবারও বিকৃত করবে। আপনাদেরকে সচেতন থাকতে হবে, কথা বলতে হবে। কারণটা কি? এই যে তারা ইতিহাস বিকৃত করছে, কিছু পরিবেশ নষ্ট হচ্ছে, একটি দেশ, নতুন দেশ স্বাধীন হওয়ার পরে
তারেক রহমানের নির্দেশনাগুলো বলছি, খেয়াল করুন। হওয়ার পরবর্তীতে দেখা গেল কি পুলিশ প্রশাসন হঠাৎ করে নাই হয়ে গেল। একটি রাষ্ট্র যত আধুনিক রাষ্ট্রই হোক, পুলিশ যখন নাই হয়ে যায়, পুলিশ যখন কাজ করে না, তখন কিন্তু সেই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। এটি অনেক সভ্য রাষ্ট্র আছে। আমাদের মতো একটি তৃতীয় বিশ্বের দেশে লড়াই করেছি, সংগ্রাম করেছি, খেয়াল করে হঠাৎ করে পুলিশ বাহিনী নাই। আশ্চর্য জিনিস। মুক্তিযুদ্ধের পরে এটি একটি ষড়যন্ত্র, আমি ব্যাখ্যা করছি আপনাদের। মুক্তিযুদ্ধের পরে 9 মাস যুদ্ধের পরেও কিন্তু বাংলাদেশের থানাগুলো খালি হয়ে গেল। আর এই 5 তারিখের পরে কিন্তু থানাগুলো খালি হয়ে গেল। আমি পুলিশ বাহিনীকে ব্লেম করবো না, সব পুলিশ খারাপ তা বলবো। আমি বলবো না যে সব পুলিশ খারাপ, অবশ্যই কিছু ভালো হচ্ছে। কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন, এই সরকার আসার পরে কোন পুলিশ তো নিয়োগ দেয় না। হয়েছে যা নিয়োগ হয়েছে ওই স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে। আর টুকটাক যদি কিছু আগে থাকে, টুকটাক যদি কিছু থাকে, 17 বছর তো তারাই নিয়োগ দিয়েছে। তো ভাই, পুলিশ ভাইয়েরা, আপনাদেরকে সম্মান রেখেই বলছি, আপনাদের পেশার অনেকের ব্যক্তির প্রতি আমাদের শ্রদ্ধাবোধ থাকার কোনো কারণ নাই, কিন্তু আপনার ওই পেশার প্রতি সম্মান রেখেই বলছি, আপনারাই তো তারা রাস্তার উপর দাঁড়িয়ে চোখের সামনে বাচ্চা ছেলেদের বুকের মধ্যে গুলি করে দিয়েছে। আপনারাই তো তারা ইলিয়াস আলীর মতো প্রতিভাবান জাতীয় নেতাকে ধরে নিয়ে গুম করে ফেলেছেন। কোথায় আছে? আপনারাই তো তারা ভোটের অধিকারের জন্য রাজপথে যখন বিএনপি অঙ্গ সংগঠনের নেতারা মিছিল করেছে, পাখির মতো গুলি করে মেরে ফেলেছে। পাখির মতো গুলি করে মেরে ফেলেছেন। 2000-এর উপর নেতা কর্মী শুধুমাত্র রাস্তায় পুলিশ গুলি করে মেরে ফেলেছে। আপনারাই তো বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা, আওয়ামী লীগের বড় বড় নেতা, মানুষকে গুলি করে মেরে দিয়েছে। নাম বলে কাউকে হাইলাইট করে। আপনারাই তো সেই পুলিশ চার্জশিট দিয়েছেন, তাদের কোনো অপরাধ। বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের মালিকরা ধর্ষণ করে মেরে ফেলেছে। আপনারাই তো সেই পুলিশ যে যারা বলেছেন কোনো অপরাধ নেই, ফ্রেশ সার্টিফিকেট দিয়ে দিয়েছে, চারিত্রিক সার্টিফিকেট। এই নাম, পিতার নাম অমুক, তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তার মতো ভালো মানুষ আর হয় না। পুলিশের কাজ করেছে না? আপনারাই তো পুলিশ। এতগুলো মানুষ জীবন দিল। আপনি চিন্তা করে দেখেন, 7 দিন, 10 দিন, 15 দিনে 1500 মানুষ জীবন দিল। রাস্তার মধ্যে গুলি করে মানুষকে মেরে ফেলা হয়েছে। আপনি দেখেছেন গাড়ির উপর থেকে, ওই যে পুলিশের আমার কারগুলোর উপর থেকে টেনে ফেলে দিয়েছে জীবন তোলা, তার উপরে মানুষকে গুলি করে দিয়েছে। আমি চোখের সামনে দেখেছি। এই দিক দিয়ে গুলি ঢুকেছে আমার পাশে, ওই দিক দিয়ে মগজ বেরিয়ে গেছে। মুহূর্তের মধ্যে মানুষ পড়ে গেছে ঢাকার রাস্তা। ভাই, বিশ্বাস করবেন, এখানে যারা নেতৃত্বে বসে আছে, রাখি হয়তো আমার চেয়ে বেশি। আমরা এই দপ্তরের ঘা, দপ্তরের স্মৃতি নিয়ে এখন বসে আছি। বিশ্বাস করবেন না, এই হাতে কত মানুষকে কবরে নামিয়েছে। নামাতে নামাতে এখন শক্ত। বয়স হয়তো না খুব বেশি, কিন্তু বয়সের অভিজ্ঞতাটা হয়তো বেশি। তো যে পুলিশ প্রসঙ্গে আছে, আপনারা এত কিছু করেছেন, এত কিছু পারেন। আপনারা হালালে হালাল করেছেন, হালালে হালাল করেছেন। শুধু নারীকে পুরুষ করা ছাড়া আর পুরুষকে নারী করা ছাড়া এই পুলিশ পারে না, এমন কোনো কাজ নেই। আজকে একেবারে ফেরেশতা হয়ে গেল। রাস্তায় চুরি করছে, ডাকাতি করছে, আপনারা ধরছেন না, আপনারা কিছু বলছেন না। আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই পুলিশের প্রতি দৃষ্টি রাখেন, এই পুলিশকে নজরদারির মধ্যে রাখেন। তাদেরকে জোর করে, ফোর্স করে, তাদের দায়িত্ব সম্পর্কে তাদেরকে সচেতন করে, তাদেরকে অ্যাক্টিভ করে
বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখার জন্য বিএনপি নেতা কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছে। আর কতদিন করবে? এটা কি বিএনপির দায়িত্ব? এটা প্রশাসনের দায়িত্ব, পুলিশের দায়িত্ব। আপনি সরকারে আছেন, আপনার দায়িত্ব। বাংলাদেশের 5 তারিখের পরে কোন পুলিশকে কোন বিএনপি নেতা বলেছে যে অমুককে ধরা যাবে না? অমুককে কেন ধরেছেন? আপনারা কেন যারা অন্যায় করছে তাদেরকে ধরছেন না? আমি দৃঢ়ভাবে বলতে চাই, এগুলো হচ্ছে ষড়যন্ত্র। এগুলো হচ্ছে ষড়যন্ত্র। এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আহ্বান জানাতে চাই, আমরা চাই আপনারা রাষ্ট্রের ভালো করুন, সংস্কার করুন, একটি জাতীয় নির্বাচন দেন, কিন্তু সেই পর্যন্ত যেতে হলে আপনাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। আপনাদেরকে আহ্বান জানাতে চাই, আপনারা এই প্রশাসনকে শক্তভাবে হ্যান্ডেল করুন। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সকল পরিস্থিতি যাতে তারা শক্ত হাতে তাদের রাষ্ট্রীয় যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে পালন করে। তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার চাই বলে আরেকটি জিনিস আহ্বান জানাতে চাই আজকের এই সমাবেশ থেকে। আপনারা বলেছেন 3 তারিখ দিয়েছেন, পুলিশকে তার কাজে যোগদান করতে বলেছেন। গত কয়েকদিন আগেও আমরা শুনেছি আপনারা বলেছেন যারা কাজে যোগ দেয়নি আর তাদেরকে যোগ দিতে দেওয়া হবে না, তাদেরকে পলাতক দেখা হবে। আমরা আপনাদের কাছে জানতে চাই, বাংলাদেশের কোন কোন পুলিশ, কত শো কিংবা কত হাজার পুলিশ এখন পর্যন্ত কাজে যোগ দেয় নাই, পলাতক অবস্থায় আছে? পুলিশ থেকে শুরু করে অন্যান্য বাহিনী, অন্যান্য প্রশাসনের কারা কাজে যোগ দেয়নি, তাদের তালিকা এবং তারা কি করেছে সেই শ্বেতপত্র আমরা জানতে চাই। বাংলাদেশের চাকরি করবেন, যে চাকরিতে যোগ দিবে না, আপনি তালিকা জানাবেন না আমাকে? আমি রাষ্ট্রের মালিক, আমাদেরকে জানাতে বাধ্য আপনি যে সরকারি আমার আপনার ট্যাক্সের টাকায় ওর বেতন হয়, ওর কত লোক সাহস চাকরিতে যোগ দেয়নি। আমরা জানতে চাই এরা কারা, এরা কি করেছে, কি মানবিক অপরাধ এরা করেছে এবং আপনারা সচেতন থাকবেন প্রত্যেকটা বিষয়। ষড়যন্ত্র কিন্তু হচ্ছে, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। সর্বশেষ যে কথাটি বলবো, সাম্য এবং মানবিক বাংলাদেশ গড়তে হবে। আজকে সুনামগঞ্জবাসীর সুনাম কি নষ্ট হয়েছে? একটু সুনাম আছে, নষ্ট হয় না একটু, একটু একটু হয়েছে। 2-4টা বহিষ্কার তো হয়েছে। তারেক রহমানের নির্দেশ পরিষ্কার ভাবে, পরিষ্কার কথা বলে যাব, কান খাড়া করে শুনে রাখবেন। মনে করতে পারেন যে নেতারা এরকম আসে, ভুলে চলে যায়, পরে ভুলে যাবে। আমরা কিন্তু ভোলার লোক না। অসংখ্য মানুষের রক্তের উপরে আজকে এখানে দাঁড়িয়ে আছে। জীবনে অনেক কিছু ছেড়ে দিয়েছি। জীবনের মানি হলো মানুষের সাথে থাকবে প্রত্যাশা। জীবনের সুখ দুঃখ অনেক কিছু ছেড়ে দিয়েছি আমরা, ভুলে যাওয়ার লোক আমরা। কেউ কোন ধরনের কোন অপরাধের সাথে, নৈতিক অপরাধের সাথে যুক্ত হবে। রাজনৈতিক কর্মীর সংজ্ঞা শহীদ জিয়া পরিষ্কার করে বলা হয়েছে, যারা দুঃসময়ে পালিয়ে যায় না এবং সুসময়ে চরিত্র হারায় না, তারাই হল দলের প্রকৃত কর্মী। আপনারা দুঃসময়ে কিন্তু পালিয়ে যাবেন। এই সুনামগঞ্জের রাস্তায় বাংলাদেশের যে কয়টি জেলা আন্দোলন, সংগ্রাম, হত্যা, অবরোধে বড় বড় মিছিল করেছে, তার মধ্যে সুনামগঞ্জ জেলা অন্যতম। তার মানে আপনারা দুঃসময়ে কিন্তু পালিয়ে যাবেন, সুসময়ে এসে দয়া করে চরিত্র হারাবেন না। যদি চরিত্র হারান, আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ না, আপনার চেয়ে দুর্ভাগা আর কেউ না। কথা পরিষ্কার করে বলে রাখি, বেগম খালেদা জিয়া 80 বছর বয়সে বছরের পর বছর জেল কেটেছে। পরমায় উদাহরণ দিয়ে বলে গেছে, নিজের চোখে আমরা দেখেছি যে কোনো সময় মৃত্যুবরণ করবে। এই মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যেও উনি কিন্তু সরকারের সাথে বা কোনো অন্যায়ের সাথে আপোষ করেন। দেশনায়ক তারেক রহমান ভাই হারিয়েছেন, বাড়ি হারিয়েছেন, ঘর হারিয়েছেন, পরিবারের সদস্যকে হারিয়েছেন, নিজে পঙ্গুত্ব বরণ করেছেন, অসহায় অবস্থায় বছরের পর বছর নির্বাচনে থেকেছেন, আপনাদেরকে সাথে নিয়েই থেকেছেন। আপনাদের কারো কোনো অপরাধের জন্য এই দল এবং জাতির ক্ষতি হবে, এটা তিনি মেনে নেবেন না।
আচরণ সংযত করবে। অপ্রাসঙ্গিক মনে হতে পারে, আচরণ সংযত করবে। কিভাবে? একজন ভদ্রলোক ছিলেন ফজলুর রহমান পটল, বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, একসময় প্রচার সম্পাদক ছিলেন, মন্ত্রী ছিলেন, নাম শুনেছেন? উনি মন্ত্রীও ছিলেন, উনি ছাত্রলীগের সভাপতি ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের উনি একসময় সভাপতি ছিলেন। ওই আমলে আমি তখন ছোট, টিএসসিতে ওনার একটি বক্তব্য শুনছিলাম। উনি বলেছিলেন ছাত্রলীগ কি জিনিস এটা বুঝবেন কিভাবে, আওয়ামী লীগ কি, আওয়ামী লীগ কি এটা বুঝবেন কিভাবে। তো উনি মারা গেছেন অনেকদিন, আমি উদাহরণটা দিই। আওয়ামী লীগ কি এটা বোঝানো উপায় হলো উনি প্রথম শব্দ বলছেন, আওয়ামী লীগ যারা করবে এরা দেখবেন সোজা হয়ে দাঁড়াবে না। কোথাও দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে, একজনের সঙ্গে কথা বলছে, চা খাচ্ছে, সোজা হয়ে দাঁড়াবে না, এরকম বাঁকা হয়ে দাঁড়াবে। চশমাটা একবার এরকম খুলবে, আবার এরকম করবে। যার চশমা আছে তার চশমা, সানগ্লাস আছে যার সানগ্লাস, একবার মাথার উপরে নেবে, একবার গাড়ির পিছনে নেবে। আর পাঞ্জাবি বা শার্ট পরা থাকলে আমি সত্যি কথা বলছি, একজন মৃত মানুষের নামে তো মিথ্যা কথা বলবো। আর একটা কাজ করে হইলো, যখন মানুষের সাথে কথা বলবে, স্বাভাবিক কথা বললো, একবার এরকম হাত এরকম করবে, আরেকবার এরকম। কথাগুলো হাস্যকর শুনে যাবে, কথাগুলো বাস্তব। তারেক রহমানের শৈলী, তারেক রহমান যেভাবে চলাফেরা করে, মার্জিত আচার ব্যবহারে সেভাবে চলাফেরা করে। সানগ্লাস চোখের উপরে, গাড়ির পিছনে কলার দাঁড়া করানো, বুতাম 5টা খোলা, দাঁড়িয়ে দিকটা আছে দিকটা নাই, হবে না। ফ্রেন্ডলি কথা বলতেছে, ফ্রেন্ডলি কথা বলতেছে। আমার কথা যদি ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, আপনি আপনার বাবার কাছে জিজ্ঞেস করবেন, আপনার বাবা কিংবা আপনার মায়ের কাছে জিজ্ঞেস করে দেখেন যে বাবা চশমাটা যদি গালের সানগ্লাসটা যদি পিছনে রাখি তাহলে কেমন লাগে আমার। আপনার বাবা যদি উত্তর দেয় ওইটা শুনেন, আমারটা শোনার দরকার নেই। আপনার বাবা যেটা উত্তর দেয় এটা শুনেন। আপনার মাকে জিজ্ঞেস করবেন, মা শাড়ির বোতাম 4টা খোলা, শরীরের অর্ধেক দেখা যায়, এইভাবে হাঁটলে ভালো লাগে না? আপনার মা যদি বলে ভালো লাগে, আমার কোনো আপত্তি নেই। আপনার জন্মদাতা পিতা এবং মাতা, তার সাথে কথা বলবেন, আমার কথা থেকে মিথ্যা। সৌন্দর্য মানুষের মনে, সৌন্দর্য চেহারা, সৌন্দর্য অঙ্গভঙ্গিতে। কথাগুলো বললাম এই কারণে, কারণটা শুনে কথাগুলো বললাম এই কারণে, আপনারা প্রত্যেকে এখানে পথধারী লোক, প্রত্যেকে এখানে পথধারী লোক। উপরে যারা আছেন আমার কথা শুনতে পাচ্ছেন? আপনারা প্রত্যেকে এখানে পথধারী লোক। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, বাংলাদেশের মানুষ তো সবসময় পায় না তাদেরকে। একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, আমাদের প্রতিনিধি, আমাদের সিম্বল হিসাবে, হৃদয়ে না অন্তঃস্থল থেকে যে ভালোবাসি, ওই ভালোবাসার প্রতীক হিসাবে। আর একজন এখনো বিদেশে অবস্থান, তাকে দেশে আসার সুযোগ কিন্তু দেওয়া হয়েছে। এই তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমার প্রশ্ন, আপনারা যদি মনেই করেন, আপনারা বারবার বলেছেন এই মামলা মিথ্যা, এই মামলা বানোয়াট, এই মামলা মানুষের অধিকার নিয়ে যারা কথা বলেছে তাদের গলা টিপে ধরার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছে, তাহলে আমি জানতে চাই আজকাল তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হচ্ছে না? বেগম খালেদা জিয়ার মামলাগুলো আজকাল প্রত্যাহার করা হচ্ছে না? আমরা যারা রাস্তায় ঘুমিয়েছি, যৌবন জীবন জেলখানায় কাটিয়েছি, আমাদের যৌবন কেটেছে এক জেল থেকে আরেক জেলে, হ্যান্ডকাপ থেকে ডান্ডা বেরিয়ে, এগুলো ছিল আমাদের গলার হাতের পায়ের অলংকার। আমাদের মামলাগুলো, নেতা কর্মীদের মামলাগুলো কেন প্রত্যাহার করা হচ্ছে? তালবাহানা করছেন, সুযোগ খুঁজছেন। যদি তালবাহানা করে থাকেন, ফল কিন্তু ভালো হবে না। পরিষ্কার কথা, ফল কিন্তু ভালো হবে না। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের মামলা এদেশের 100% মানুষ বিশ্বাস করে। এই মামলা ভুয়া, এই মামলা মিথ্যা, এই মামলা হয়রানি করার জন্য। তাহলে 2 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, কেন এই মামলা প্রত্যাহার করা হলো না? বাংলাদেশের মানুষ জানতে চায়।
আমি কারো নাম বলবো না, সরকারে যারা আছে আপনাদের মামলা তো ঠিকই প্রত্যাহার করে দিয়েছে। আপনাদেরও তো মামলা ছিল, ওই মামলা তো প্রত্যাহার করে নিয়েছিলেন। তারা আপনারাই যদি বৈষম্য করেন, বাংলাদেশের মানুষ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আপনাদের উপরে কতদিন আস্থা রাখবে? যে প্রসঙ্গে বলছিলাম যে আপনার মাকে এবং বাবাকে জিজ্ঞেস করবেন, তারপরে কি বলছিলাম ভুলে গেছি। আপনার চলাফেরা আচার ব্যবহার সঙ্গে রেখে রাখবেন। কারণ কি হলো, আপনারা সবাই নেতা। তারেক রহমানের এবং বেগম খালেদা জিয়া আপনাদের মধ্যে সাধারণ মানুষ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে খুঁজে দেন। আপনারা তাদের প্রতিনিধি, কথা ঠিক না দেখি? আপনাদের মাধ্যমে, আপনাদের মুখের মধ্যে তাদের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায় মানুষ। আপনাকে দেখে যদি আদর্শ মানুষ না হয়, নমনীয় মানুষ না মনে করে আপনার, তাহলে এই প্রভাব তারেক রহমান এবং খালেদা জিয়ার উপরে। আমরা সবাই তো তারেক রহমান খালেদা জিয়াকে মন থেকে ভালোবাসি, বাসি না? মন থেকে ভালোবাসি না? জীবন দেওয়ার জন্য সবাই প্রস্তুত ছিলাম না? অনেক সহযোগিতা জীবন দিয়েছেন না? তাহলে আপনার মধ্যে যখন তার প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, আপনাকে সংযত হওয়া উচিত না? হুন্ডা নিয়ে মহড়া দিবেন? এই সংস্কৃতি বাংলাদেশ থেকে উঠে যাবে, আমরা উঠিয়ে দিব। প্রত্যেকটি নেতা কর্মী, ছাত্র দলের যারা আমার ভাইয়েরা আছেন, প্রাণের সংগঠন ছাত্র দল, আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ। এই ছাত্র দলের প্রোডাকশন হবে। এই নতুন জেনারেশন যারা ছাত্র দল আপনাদের পতাকা দলে আসবে, এরা বেশি সংযত হবে। এখানে যারা ছাত্র দলের ভাইয়েরা আছেন, আমি যতদিন আমার জীবন থাকবে আমি নিজেকে ছাত্র দলের ভাই মনে করি। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি সময়, সবচেয়ে ভালোবাসা, সবচেয়ে প্রেম ছাত্র দলের পিছনে দেয়। এই ভালোবাসার সাথে অন্য কারো তুলনা হবে না। আপনারা সবচেয়ে বেশি সতর্ক। অন্যান্য সংগঠনের যারা আছেন কর্মী, এই বিষয়গুলো আপনারা আপনাদের আচরণের মধ্য দিয়ে কেউ যেন কোনো ধরনের মনে কষ্ট না হয়। মানুষকে সালাম দিবেন সুন্দর করে, এটি রাজনৈতিক শিক্ষা। সালামের নিয়ম আছে, আসসালামু আলাইকুম, কষ্ট হয় না বলুন। এমন ভাবে সালাম না, আসসালামু আলাইকুম, আপনি কি পেয়েছেন তাও বোঝে না, হেও বোঝে না, ধর্মীয় ব্যাখ্যায় গেলাম না, তাহলে আবার ওয়াজ হয়ে যাবে। মানুষকে সালাম দিবেন, সুন্দর করে কথা বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। যাদের ব্যবসা আছে তারা ব্যবসা করবে। কোন ধরনের কোন অনৈতিক কর্মকাণ্ডের মধ্যে আপনারা জড়িত হবেন না। সুস্পষ্ট নির্দেশনায় 1 ইঞ্চি ছাড় কাউকে দেওয়া হবে না। আমি সহ আপনারা যে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত হবেন, অভিযোগ পাওয়া যাবে, প্রমাণ পাওয়া যাবে, ঘাট ধরে এই দল থেকে বের করবে। 1 ইঞ্চি ছাড় কাউকে দেওয়া হবে না। শহীদের রক্তের সাথে বিএনপি বেইমানি করবে না। বিএনপি কোনোদিন বেইমানি করে না, সেই কারণে বিএনপির কোনোদিন পালিয়ে যাওয়ার দরকার হয়। আপনার অসংখ্য সহযোগিতা যে আপনার পাশে ছিল, গুলি খেয়ে মরে গেছে এই অধিকার আদায়ের লড়াইয়ে, তিনি কবরে চলে গেছে, যে পঙ্গু হয়ে গেছে, তার ওই আত্মত্যাগের সাথে বিএনপি কোনোদিন বেইমানি করবে না। সুতরাং সবাই সতর্ক হবে। সবার চলাফেরা, আচার ব্যবহারের মাধ্যমে এই দলকে একটি আদর্শ দল হিসেবে গড়ে তুলবে। শেষ কথাটি বলবো, অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই এত কথা বলছে, তত্ত্বকথা করতেছেন, আন্দোলনের সময় এত কথা বলে, তখন তো বলছেন যে এটা করতে হবে, এটা করতে হবে, কত কথা বলছেন, এই প্রশ্ন তো উঠতেই পারে না। আপনাকে আন্দোলনের সময় আন্দোলন করতে বলা হচ্ছে দেশের গণতন্ত্র উদ্ধার করার জন্য, মানুষের অধিকার রক্ষা করার জন্য, মানুষের সম্পদ হরণ করার জন্য আপনাকে আন্দোলনের কথা বলা হচ্ছে। এবং রাজনৈতিক দল একটি জিনিস মনে রাখবেন, নেগেটিভ কথা বলে যায়, এখানে মিডিয়া আছে, অন্যভাবে নিতে পারে। রাজনৈতিক দল তার কর্মীদেরকে প্রোভাইড করার জন্য এটি তার একটি স্কিম। কর্মীদেরকে পজিটিভ ভাবে, ইতিবাচক ভাবে পুনর্বাসন করা, এটি কোনো দোষের কিছু নেই, রাজনৈতিক দল করবে। সেই পর্যন্ত রাজনৈতিক দলকে আপনার সময় দিতে হবে। আপনি নিজে ব্যক্তি উদ্যোগে কখনো কিচ্ছু করতে পারবেন না, সর্বোচ্চ দুবেলা ভালো খাইতে হবে। রাজনৈতিক দল হিসাবে বিএনপির দায়িত্ব
তার কর্মীদেরকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং কর্মক্ষম হিসেবে তৈরি করা, কর্মক্ষম হিসেবে তৈরি করা। সেই সুযোগ বিএনপির কাছে যখন আসবে, নিয়ম নীতির মাধ্যমে ইতিবাচক ভাবে আপনারাই সেই সুযোগ পাবেন। কি কথা পছন্দ হলো না? কথাটা তো অনেকের মনে হয় পছন্দ হলো না, কিন্তু নিয়মই তো। এই নিয়মের বাইরে কেউ যেতে পারবে না, এই নিয়মের কোনো ব্যবসায় ঘটবে না। সর্বশেষ কথা বলবো, তারেক রহমানের প্রতিচ্ছবি যেমন মানুষ আপনাদের মাঝে খুঁজে বেড়ায়, আপনাদের মধ্যেও তারেক রহমান আপনাদের মধ্যেও বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব, বিএনপি এবং অঙ্গ সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব এবং বাংলাদেশের রাজনীতিতে যে জনপ্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা প্রবর্তন হবে আগামীতে, আপনাদের মধ্যেই বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিদেরকে খুঁজে বেড়ায়। এক লাইনে কথা বলবেন, মানুষ যেমন আপনাদের মধ্যে তারেক রহমানের প্রতিচ্ছবি খুঁজে বেড়ায়, তারেক রহমান আপনাদের মধ্যে বিএনপির নেতৃত্ব এবং জনপ্রতিনিধিত্ব যে বাংলাদেশ, সেই বাংলাদেশের যে জনপ্রতিনিধি যারা হবে বিভিন্ন স্তর, তারেক রহমান কিন্তু আপনাদের মধ্যে খুঁজে বেড়ায়। সেই জন্য সবাই প্রস্তুতি নেবেন, একটু ছাড় দিতে শিখেন, লোককে সম্বরণ করেন, দলকে ভালোবাসেন, মানুষকে ভালোবাসেন। একটি জিনিস মনে রাখবেন, সম্পদ যা আছে সেই বড় না, মানুষের ভালোবাসা যার আছে তিনি। মানুষের ভালোবাসায় যে শিখতে হতে পারবে, মানুষের ভালোবাসা নিয়ে যে বড় হতে পারবে, সেই বড় হবে। সম্পদ দিয়ে কোনোদিন বড় হওয়া যায় না। সুতরাং অনেক কথা বললাম, ভালো মন্দ মিলিয়ে মনের কথা ভাই হিসাবে বলেছি। আমার ভুল হলে আপনারা ক্ষমা করবেন, কিন্তু তারেক রহমানের যে স্পষ্ট নির্দেশনা, সেই নির্দেশনা হলো সুপথের বাইরে বিপথে কেউ যাবেন না, যে যাবেন তার দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন। আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাজভবন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের সভার সংগ্রামী সভাপতি, ঢাকা ইউনিভার্সিটির সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, রাজপথের লড়াকু সৈনিক, সারা বাংলাদেশের ছাত্র দল, আজ যার নেতৃত্ব ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে নেমে এসেছিল, যার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে সুনামগঞ্জ জেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই যৌথ কর্মী সভার সর্বশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখছি। উপস্থিত রয়েছেন যুব ছাত্র স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল এবং স্বেচ্ছাসেবক যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ উপস্থিত যুবদল, স্বেচ্ছাসেবক দল, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অপর নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা, সুনামগঞ্জ জেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং বিপ্লবী সদস্য সচিব মোহাম্মদ তারেক মিয়া সহ যুগ্ম আহ্বায়ক মুমিন সহ
অপরাপর যুগ্ম আহ্বায়ক সদস্যবৃন্দ সহ সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আওতাধীন উপজেলা ও কলেজ ছাত্রদলের 17টি কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আপনারা এখানকার যত দিক নির্দেশনামূলক বক্তব্য রয়েছে সব বক্তব্য চলে এসেছে। বিশেষ করে রাজীব ভাই এবং পল ভাই তারা যেভাবে দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন, আমার মনে হয় আপনারা সকল দিক নির্দেশনামূলক বুঝতে পেরেছেন। আমি খুব বেশি বক্তব্য দেব না, অল্প কিছু বলে শেষ করব, কিন্তু আমি শুরুতেই আপনাদের শুধু বলে দিতে চাই তারা যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো রেখেছেন, অর্থাৎ দেশ নায়ক জনাব তারেক রহমান যে সাবলীলভাবে, যে স্পষ্টভাবে তার পিতা ও মাতার ন্যায় স্বাভাবিক জীবনযাপন করেন, তার ড্রেস আপ, তার আচরণ, তার কথাবার্তা, আমরা তার কর্মী হিসেবে যদি সেগুলো ধারণ করতে না পারি তাহলে এরকম দিক নির্দেশনা হয়তো আপনি শুনে থাকবেন, কিন্তু বাস্তবে কিন্তু প্রয়োগ করা সম্ভব হবে না। সেজন্য আমাদের এই দিক নির্দেশনাগুলো আপনারা দয়া করে সবাই হৃদয়ে ধারণ করবেন। বিশেষ করে আপনি অন্যভাবে নেবেন না, ড্রেস আপ এবং আপনার আচার আচরণ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি খুবই গুরুত্ব বহন করে। আপনি যদি আগের স্টাইল বিগত 15.5 বছরে এই জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই বাস্তবতায় আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মানুষের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, তাদের আকুল আবেদন, তারা বিগত সময়ে যেভাবে এই বাংলাদেশের রাজনীতি গুণগত পরিবর্তন তারা নিয়ে আসার জন্য যুগের পর যুগ তারা চেষ্টা চালিয়েছে এবং সবসময় তারা সফল হয়েছে। সেই সফলতার আরেকটি সফলতা ভারপ্রাপ্ত দেশনায়ক জনাব তারেক রহমান। কিন্তু আপনারা যদি তার নির্দেশনা এবং আমাদের নির্দেশনাগুলো মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যদি শতভাগ আপনারা যদি সেগুলো মেনে না চলেন তাহলে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং আগামীতে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র শুধুমাত্র এই শব্দ যারা পালিয়ে গেল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারাই নয়, এখানে কিন্তু বাংলাদেশে অনেক গোপন সংগঠন রয়েছে যারা এই ধরনের একটি পরিস্থিতিকে আমাদের যদি একটা ওয়ার্ড পর্যায়ে নেতা যদি ভুল করে থাকে সেগুলোই দেখবেন বাংলাদেশের জাতীয় টেলিভিশন এবং প্রিন্ট মিডিয়া ইউজ করে থাকে। এখন একটি ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী যদি বিপথে যায় তার দায় নিশ্চয়ই আমাদের মহাসচিব স্যার মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বহন করা উচিত, সম্ভব না। তার উপরে তো ইউনিয়ন রয়েছে, উপজেলা রয়েছে, জেলা রয়েছে, তারা কিন্তু পানিশমেন্ট দিচ্ছে, কিন্তু তারা এটা পুরোটা বিএনপির উপর দায় চাপায়। সামান্য একটা তুচ্ছ ঘটনাকে তারা পুরোপুরি বিএনপির উপর দায় চাপায়। এটির মানে কি? বিগত 15.5 বছরে ছাত্রলীগ সরাসরি রাস্তায় প্রকাশ্যে দিবালোকে গুলি করে মেরে ফেলেছে। আপনারা তাদের নামে একটি মামলা পর্যন্ত পুলিশ নেয়নি, সরাসরি একদম হত্যা করেছে। যুবলীগ শত শত কোটি টাকার টেন্ডার তারা সরাসরি অস্ত্র ঠেকিয়ে, এটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এটি শুধু রাজধানী ঢাকা না, একদম বাংলাদেশের আনাচে কানাচেও ভোট চুরি মানে এমন কোন অপরাধ নেই যে অপরাধ আওয়ামী লীগ করেনি। কিন্তু মিডিয়া, আমি নাম বলছি না, বাংলাদেশের প্রধান যে মিডিয়াগুলো রয়েছে, আপনি যদি পার্থক্যগুলো দেখে থাকেন সেই মিডিয়াগুলো, হ্যাঁ তারা হয়তো সামান্য পরিমাণে লিখেছে, 100টা ঘটনা ঘটলে তারা অবশ্যই 10টা ঘটনা সামনে নিয়ে এসেছে এবং আমরা কিন্তু তার জন্য তাদেরকে সাধুবাদ জানিয়েছি। আমরা সোশ্যাল মিডিয়ায় এই 100টি ঘটনা ঘটলেও 5টি ঘটনা যদি তারা লিখে থাকে আমরা এতেই তাদের প্রতি কৃতজ্ঞ থাকতাম যে না, এরকম একটা ফ্যাসিস্টের আমলেও অমুক অমুক পত্রিকা সাহসী ভূমিকা পালন করছে। আর অপর পক্ষে আপনি আজকে লক্ষ্য করে দেখেন, তুচ্ছ কিছু ঘটনা, তুচ্ছ কোনো হত্যাকাণ্ড হচ্ছে না, কোনো বড় কোনো টেন্ডারবাজি ঘটনা ঘটছে না, নৈরাজ্যকর কোনো পরিস্থিতি হয়নি, তারপরও আমরা ষড়যন্ত্রের মুখোমুখি হচ্ছি। সে কারণে
নেতৃবৃন্দ, উপস্থিত সচেতন নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা সত্যিকার অর্থে সুনামগঞ্জে বিচ্ছিন্ন এক দুটি ঘটনা ব্যতীত এই 2 মাসে আপনারা সত্যিকারের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিতি, আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। সারা বাংলাদেশে এই 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশ, যেখানে ইতিমধ্যে দীর্ঘ সময় এই পুলিশ প্রশাসনের যে দুর্বলতা এবং তাদের যে পলায়নপর অবস্থা এবং তাদের যে সাংগঠনিক শৃঙ্খলা ভেঙে পড়েছে, সেই বিষয়টি আমাদের রাজীব ভাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তো এখন লক্ষ্য করে দেখুন, আমাদের মতো এরকম মধ্যবিত্ত একটি দেশে আপনি যদি লক্ষ্য করে থাকেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে না, শুধুমাত্র আমাদের দেশ না, যদি উন্নত বিশ্বেও এরকম পুলিশ বাহিনী এই 1 মাস 2 মাস এই ধরনের অনুপস্থিত লক্ষ্য করা যায়। বিশ্বের কোন রাষ্ট্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠিক থাকবে না। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 6 আগস্ট তিনি যেভাবে আমাদেরকে সহ তিনি যেভাবে দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে এবং জাতির উদ্দেশ্যে সরাসরি ভাষণ দিয়ে তারা যেভাবে সাধারণ জনগণকে নিবৃত্ত করেছেন, সেটি ইতিহাসে বিরল ঘটনা। আপনারা যদি লক্ষ্য করে থাকেন, এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এবং উবাইদুল কাদের বিগত 15.5 বছর অর্থাৎ 5 বছর তারা ক্ষমতায় থাকার পর থেকে বারবার এই জাতিকে বিভ্রান্ত করত, আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভ্রান্ত করত যে তাদের নাকি 5 লক্ষ নেতা কর্মীদের হত্যা করা হবে। আওয়ামী লীগের পতন ঘটার পর তারা বারবারই বলেছে যে 5 লক্ষ, 4 লক্ষ, কেউ বলেছে 10 লক্ষ নেতা কর্মীকে হত্যা করে ফেলা হবে। কিন্তু এই 5 আগস্টের যে ছাত্র জনতার ঐতিহাসিক গণবিপ্লবের মাধ্যমে যেভাবে আমাদের প্রায় 1500 অধিক সংখ্যক ছাত্র জনতাকে হত্যা করে তারা পালিয়ে গেল, তার পরবর্তী বাস্তবতায় বিএনপি দ্বারা সরাসরি একজন আওয়ামী লীগ হত্যা শিকার হয়েছে। এটি বিএনপির কত বড় রাজনৈতিক অর্জন, সেগুলো সাধারণ জনগণের নিকট আমাদেরকে প্রকাশ করতে হবে। আপনি যদি চুপ করে বসে থাকেন, আমি তো জানি সাধারণ জনগণ কিন্তু একসময় ভুলে যাবে, এই বিষয়গুলো বাস্তবতা ভুলে যাবে। আমি গতকাল একজন সজ্জন ব্যক্তিত্ব, আমি নাম না বলি, এক সাংবাদিক রয়েছে, খুবই সজ্জন ব্যক্তিত্বের অধিকারী, সবসময় বিগত 15 বছরেও তিনি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি একটি কথা স্পষ্টভাবে বারবার বলেছেন, আমাদের দেশের মানুষের একটি মূল প্রবলেম রয়েছে, বিগত সময়ে অনেক কিছু তারা ভুলে যায়, এটি এক এক রাষ্ট্রের প্রেক্ষাপট এক এক রকম। সেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের এই 18 কোটি জনগণকে আপনাদের এই সুনামগঞ্জে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে বিগত 15.5 বছর কি ছিল, সেই বাস্তবতায় বিএনপি তার অঙ্গ সহযোগী সংগঠন কতটা সহনশীল, ধৈর্যশীল রাজনীতির পরিচয় দিয়েছে। আজকে যদি বিএনপি নেতা কর্মীরা প্রতিহিংসা পরায়ণ হতো এবং সাধারণ জনগণ যে ধরনের ক্ষিপ্ত ছিল, সাধারণ ছাত্র জনতা তার ভাইদের শহীদ করা হয়েছে, তাদের উপর যেভাবে 15.5 বছর জুলুম নির্যাতন করা হয়েছে, তারা যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে তাদের প্রতিশোধ নিত, আওয়ামী লীগের বাংলাদেশের একটি ঘরের ইটও অবশিষ্ট থাকতো না। কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান সরাসরি নির্দেশনা এবং আপনাদের সহনশীল মানসিকতার কারণে আপনারাই কিন্তু এই মন্দির এবং আওয়ামী লীগের বাড়িঘর পাহারা দিয়েছেন। যেহেতু আমরা আইন নিজের হাতে তুলে নিইনি, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমরা এইভাবে একটি রাষ্ট্রকে একটি আধুনিক বাংলাদেশ বিনির্মাণে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আমি আজ সকালবেলা আমাদের সুনামগঞ্জের 17টি কলেজের নেতৃবৃন্দের সাথে আমরা আনুষ্ঠানিক একটা মত বিনিময় সভা করেছি। আমরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছি, এই 17টি কলেজে আর কখনো কোনো মোটরসাইকেল শোডাউন হবে না। শুধু তাই নয়, এখানে যারা আহ্বায়ক সদস্য পদে যারা রয়েছে, কেউ কোনো শোডাউন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে যুবদল, স্বেচ্ছাসেবক দলের সাবেক যারা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা এখানে স্থানীয়, আপনাদের এখানে স্বাভাবিকভাবে এই ছাত্র দলের প্রতি, কলেজ ইউনিটের প্রতি, উপজেলা ইউনিটের প্রতি, পৌরসভা ছাত্র দলের ইউনিটের প্রতি একটা আবেগ ভালোবাসা রয়েছে। শুধু
তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে সহযোগিতাও রয়েছে। আমি নিয়ন্ত্রণ বলবো না, আমি সহযোগিতাই বলবো। সহযোগিতা রয়েছে। আপনাদের নিকট বিনীতভাবে অনুরোধ রেখে যাচ্ছি, এটি আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের বারবার তিনি আমাদেরকে বুঝান, আমরা চেষ্টা করি মাঠ পর্যায়ে ইমপ্লিমেন্ট করার জন্য। আমরা চেষ্টা করি আমাদের বিপুল সংখ্যক নেতা কর্মীদের আমাদের একটি আদর্শ তারা বুকে ধারণ করে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের নীতি আদর্শ নিয়ে বুকলেট তৈরি করছি। আমরা আমাদের আগামী উদ্দেশ্য কি, এই ছাত্র রাজনীতির উদ্দেশ্য কি, ছাত্রদল কেন একজন জেনারেল স্টুডেন্ট ছাত্র রাজনীতিতে আসবে, ছাত্রদলের পতাকা দলে আসবে, আমরা সেগুলো নিয়ে কাজ করছি। খুব শীঘ্রই সেগুলো আমরা পৌঁছে দেব। নেতৃবৃন্দ অনুরোধ রেখে যাচ্ছি, কোন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ, জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং কোন সিনিয়র নেতৃবৃন্দ কেউ কলেজে আপনারা প্রবেশ করবেন না। আমাদের কলেজ ইউনিটের মতো করে কাজ করে যাবে। যারা পারবে না আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। কোন জেলা কিংবা উপজেলা ইন্টারফেয়ার করে ওই জোর জবরদস্তিমূলক হবে একজন শিক্ষার্থীকে আমাদের মিছিল মিটিংয়ে নিয়ে আসা যাবে না। আমরা ভালোবাসা দিয়ে, এই যে এখানে এই লেখা রয়েছে, ভয় না ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করুন। এটি কিন্তু দেশ নায়ক জনাব তারেক রহমান হৃদয়ে ধারণ করে, বেগম খালেদা জিয়া এই কথাগুলো হৃদয়ে ধারণ করে। আমি বিশ্বাস করি আমরা বিএনপি যত শীর্ষ নেতৃবৃন্দ রয়েছে তারাও এই কথাকে হৃদয়ে ধারণ করে ভালোবাসা দিয়ে আমরা মন জয় করবো। আপনারা বিগত 15.5 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। মানুষ আপনাদেরকে সত্যিকার অর্থে ভালোবাসে। আমি বিশ্বাস করি, আমি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ যেখানে গিয়েছি, আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, আমি বক্তব্য রেখেছি, আমি তাদের এক্সপ্রেশনটা বোঝার চেষ্টা করেছি। তারা কি মন থেকে আমাকে মেনে নিচ্ছে নাকি জোরপূর্বক ছাত্রদের প্রেসিডেন্ট আসছে একটু কথাটা শুনি কিংবা কেউ বলছে রিকোয়েস্ট করতে বসে আছে। আমি বিশ্বাস করেন আমি খুবই অভিভূত হয়েছি যে 2 মাসে যে ধরনের অপপ্রচার সোশ্যাল মিডিয়ায় হয়েছে, যে ধরনের ফেসবুকে মিথ্যাচার এবং ফেক আইডি থেকে। এবং আরেকটি কথা আপনাদের বলে যাই, এই যে আওয়ামী লীগ যারা পালিয়ে গেছে, তারা তো অনেক অর্থবিত্ত করে ফেলছে বিগত 15.5 বছরে। আপনার কি মনে হয় তারা কি গিয়ে ফেরস্ত হয়ে গেছে? তারা কি পালিয়ে গিয়ে তারা কি বলতেছে যে ঠিক আছে সব মেনে নিলাম, বাংলাদেশের যাই ইচ্ছে হোক সেটাকে ভাবতেছে? আপনার কি মনে হয় তারা কি তাদের কমিটি অনুযায়ী কাজ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে না? তারা তাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে তারা কাজ করে যাবে না? তাদের এখন প্রধান হাতিয়ার হলো এই সোশ্যাল মিডিয়া, প্রধান হাতিয়ার। আপনি লক্ষ্য করে দেখবেন যখন আন্দোলন চলছিল তখন তাদের কোনো সোশ্যাল মিডিয়ার কোনো অস্তিত্ব ছিল না, বিগত সময়ের কোনো অস্তিত্ব ছিল না। শুধুমাত্র নির্বাচন 2024 সালে যখন নির্বাচন ছিল, তারা তখন অনেক টাকা ইনভেস্ট করে, আইটি সেক্টরে অনেক টাকা ইনভেস্ট করে, আপনি সেটাকে তারা আমাদেরকে একটু যেভাবে হোক একটু ষড়যন্ত্রমূলক ভাবে মিডিয়াতে বাজারে উপস্থাপন করার কাজে তারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেছে। বিগত সময় তাদের অস্তিত্ব ছিল না। এখন আমি বলে যাচ্ছি, আবার আপনারা দেখবেন এই ফেসবুকে সোশ্যাল মিডিয়াগুলোতে তারা আবারও শতভাগ সারা দিন এখানেই তারা সময় দিচ্ছে। তারা এখানে প্রপাগান্ডামূলক ভাবে বিভিন্ন বিষয় সামনে নিয়ে এসে আমাদের তরুণ প্রজন্মকে কিন্তু আবারও তারা বিভ্রান্ত করছে। শুধু তারা এই ক্ষেত্রে জড়িত না, তাদের কোনো কাজ নেই, তারা শুধুমাত্র এখন এই মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে তারা অ্যাক্টিভ রয়েছে। আমরা কিন্তু সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। এখন আপনারা যদি মনে করে থাকেন যে ভাই আমি তো বিশ্বাস করি আমি শতভাগ তাদের স্বচ্ছ রাজনীতি করি, পৌর ইউনিয়ন সবাইকে সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে সচেতন হবেন এই সুনামগঞ্জ জেলার একজন সাধারণ মানুষের জন্য বিভ্রান্ত না হয়, সত্য ঘটনা তারা যেন জেনে থাকে, সেই আশাবাদ রাখছি। এবং আবারও বলে যাচ্ছি, যেটি আমাদের নেতৃবৃন্দ বলে গিয়েছেন, হ্যাঁ বড় কোনো সহিংসতা, বড় কোনো আপনাদের সম্পর্কে অভিযোগ নেই, কিন্তু আজকের পর থেকে যদি আমাদের নির্দেশনা না মেনে চলেন, সামান্যতম ত্রুটি কারোর বিরুদ্ধে পাওয়া যায়, আমরা কিন্তু অনেক পরিশ্রম করে আমরা এই প্রোগ্রামগুলো করছি এবং নির্দেশনা দিয়ে যাচ্ছি। যদি এরপরও সামান্যতম এই শৃঙ্খলা পরিপন্থী কাজের প্রমাণ বিরুদ্ধে ব্যবস্থা নিতে 1 সেকেন্ডও চিন্তা ভাবনা করবো না, আমরা সাথে সাথে এই ব্যবস্থা নিয়ে নেব। সেজন্য আপনারা সতর্ক হবেন, আমাদেরকে সে ধরনের কাজ করতে বাধ্য করবেন না, সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবারও দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অনুভব মানুষের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক বাংলাদেশের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
আজকের এই যৌথ কর্মী সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সবাইকে